listening to a podcast from Bullabine.com. আমি হলাম এলিয়ান, আপনাদের পৃথিবীতে অন্য জগৎ থেকে আইসি। এখানে দেখলাম যে পোলাপাইন.com দূরে দেখতে চাই, অনেক কিছু বাংলা গান পাওয়া যায়। হ্যালো আদরের পোলাপাইন, আমার সাথে আছে শিয়াল ভাই, আর আমার সাথে আছে মায়া পাইন। সবাইকে বাসি ঈদের টাটকা শুভেচ্ছা। একদম টাটকা টাটকা। তো আমরা আজকে কি নিয়ে কথা বলছি? আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলছি, অনেকের সাথে কথা বলছি। আমাদের বসে আজকে মানে অ্যালবামের লিস্টের তো কোনো শেষ নাই। ও কয়টা অ্যালবাম বেরিয়েছে আমরা কি গনে দেখছি? 20-22টা হবে হয়তো, আমরা বসে সবগুলো শোনার সুযোগ পাইনি। তো মানে ওভারওয়েলমিং। so many albums so little time. প্রথমেই আমরা মনে হয় আমাদের যেটা করা উচিত হলো আমাদের ডক্টর ইউনুসকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। Oh yeah. মানে নোবেল প্রাইজ নিয়ে উনি দেখাই দিল যে আপনার ইচ্ছা থাকলে উপায় হয়। এবং আমি আরও শুনলাম যে ডক্টর ইউনুসের রিকোয়েস্টে এখন জিনেদিন জিদান নাকি বাংলাদেশে, Oh wow. সে নাকি গ্রামে বাচ্চাদের সাথে ফুটবল খেলছে। আমি আসলে কালকে টিভিতে দেখলাম টিনেজ ছেলেরা ওরা হচ্ছে সব প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। সবাই বলছে যে কখনো কল্পনাও করতে পারি নাই যে জার্সি পরে জিদানের সাথে খেলবো। হ্যাঁ, It was এবং very nice. ইটস রিয়েলি গুড। এবং মানে আমি যা জানি ওদের মানে মোহাম্মদ এবং আফগানি ওদের সাথে হ্যাঁ, ম্যাচ হ্যাঁ, আছে, সো yeah. ইটস গোনা বি এক্সাইটিং, লুকিং ফরওয়ার্ড। Well, let's not hope that উনি আবার মাথা দিয়ে কাউকে বাড়ি দিয়ে আবার চিল্লাচিল্লি ওয়েল চিল্লাপাল্লা শুরু না লেটস করে নট দেয়। হোপ আমরা ওনাকে গালি মারবো এইভাবে। না না না, কখনো না, কখনো না। আচ্ছা, পোলাপাইন.com কোন ক্যাটাগরিতে নোবেল প্রাইজ পেতে পারে বলে মনে হয় আপনার? ফাইজলামি ফাইজলামি? পেতে পারি। কিন্তু তার জন্য তো নতুন একটা ক্যাটাগরি খুলতে হবে। খুলে দিবে আর কি আমাদের জন্য। ডক্টর ইউনুসকে গিয়ে বলবো, বুঝছেন আপনি তো আমাদের গর্ব, আমাদের নতুন গর্ব, নোবেল প্রাইজ টাইজ পাইছেন। আপনি যদি ওই কমিটিকে গিয়ে শুধু বলতে পারেন আমাদের একটু ফাইজলামির একটা ক্যাটাগরি দরকার, কারণ আমাদের এরকম একটা আছে কমিউনিটি পোলাপাইন.com যেখানে শুধু পেইন আর ফাইজলামি সব একখানে হয়ে যায়। সাথে আবার গুলতিও রেডি আছে, সুতরাং গল্প তো আছে আজীবন। এটা হচ্ছে মডারেটেড ফাজলামির জায়গা। ক্লিন ফাইজলামি। কিছু গাধামি করলেই আউট। শিয়াল ভাই, আপনি কি জানেন যে আমাদের এখন আর 17 জন মেম্বার রেগুলার না, তার থেকে বেশি হয়ে গেছে। এখন তো মানে হিসাব হারায় ফেলছি। আগে তো মানে হাতে গনতাম, এখন দেখি আমার আঙ্গুল শর্ট পড়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে যে আমি পোস্টে রিপ্লাই করার পর আবার নিজের পোস্টটা খুঁজে পাই না। ও এখন তো মানে মাল্টিপল পোস্ট হয় একসাথে, আপনি সেন্ড দিবেন দেখবেন 4টা পোস্ট এবং একই টাইমের মধ্যে সবগুলা পোস্ট। একদম। আমি তো খুঁজেই পাই না। আমি কি করি, আবার নিজের প্রোফাইলে যে ক্লিক করে তারপরে খুঁজে বের করতে আমি কোথায় পোস্ট করছিলাম, আমার পোস্ট হারাই গেছে। এটা তো নতুন টেকনিক। আমি তো মানে পেজের পেজ পড়ে যেতে থাকি। আচ্ছা, পেজ তো 1, আপনার পেজ 4, পেজ এই 8। কাজ তো খই ভাজ, আপনাদের সেই অবস্থা। কি করব, কাজে বসে বসে তো একদম মানে কোমর ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি তো বাংলাদেশের থেকে আসছেন, তো সেই জিনটা তো নিয়ে আসছেন যে চেয়ারের মধ্যে মাফলার ঝুলায় আউট। তো এখন হচ্ছে আমাদের পোলাপাইনের কত জানি না, এখন আমি শুধু জানি যে 20,000-এর মতো আমাদের মেম্বার্স। 20,000 মতো হচ্ছে মেম্বার, আর তো প্রত্যেক- ডেইলি তো মানে 1000-এর উপর চলে যায় এখন। হ্যাঁ, আর মানে মানুষজন পল্টন ময়দানের ভাগ নেওয়া বাদ দিয়ে এখন পোলাপাইন.com ভাগ নিতে আসছে। কট্টু নাজি আপু। That's what she said. ভালোই বলেছে। হ্যাঁ, ভালো। It's a good thing. হ্যাঁ, গুড থিং। New মানে faces. নিউ ফেসেস, New- বিগার কমিউনিটি Yeah. আর ব্লা ব্লা ব্লা, মানে ওটার সাথে যা যা আসে আর কি। ব্লা ব্লা বলে তো হবে না, আপনি আমাদের মানটাকে একদম ব্লা মায়ের ব্লা কাছে বা নিয়ে মানে আসতে যে চাই। এত কিছু হয়ে গেছে যে এখন মানে ব্লা ব্লা বলা ছাড়া আর কি কিছু খুঁজে পাচ্ছি না। কিছুই খুঁজে পাচ্ছি মানে না। এত লম্বা লিস্ট, মানে এখন তুমি যদি 1 ঘন্টা বসে থাকতে চাও তাহলে লিস্ট করতে থাকি। কোনো দরকার নেই। এখন এর বদলে চলো আমরা অ্যালবামের লিস্ট করি। আমরা অ্যালবামের লিস্ট আছে Well, looks like আমাদের কয়টা? 7টা? অন্তত ওরকম কিছু একটা। আটটা album। কে কাকে মাকসুদের আছে, Uh-huh. ইয়াত্রী আছে না যাত্রী আছে? যাত্রী, not ইয়াত্রী। যাত্রী যাত্রী। ইয়াত্রী কি? জানি না, ইয়াত্রী তো লেখা। আমাদেরকে ফোন যাত্রী। করে বলতে হবে এটা ইয়াত্রী না যাত্রী। তো আচ্ছা, এটা একটা এক্সকিউজ পাওয়া গেল হ্যাঁ, যে আপনি আমাদেরকে ফোন করে বলেন যে কোনটা ঠিক। তো আমাদের অ্যালবামের মধ্যে আর কে কে আছে দেখি। মাকসুদের আছে, ইয়াত্রী আছে, যাত্রী আছে, সোলসের বের আছে, Souls, yep. তারপর প্রিন্স মাহমুদের একটা নতুন বের হাবিব। হয়েছে। Oh, come on. হাবিব। It's হাবিব। Yeah, হাবিব। হাবিব। হাবিব মানে অর্থ জানেন? হাবিব মানে পেয়ারা, ডার্লিং। হাবিবের অ্যালবামের কথা বলেন তাহলে, আপনি যেহেতু এত ইচ্ছা। শোনো, রাইট? শোনো, ও শোনোটা তো কেউ আমাকে বলেছে।
ওয়েল হাবিবের ফার্স্ট টাইটেলটাই হচ্ছে এত হৃদয় স্পর্শী, কি বলবো। আর মনে হচ্ছিল যে হাবিব বলছে সবাইকে যে শোনো, হ্যাঁ কি শোনাতে যাচ্ছে সে আমাদের ওর নতুন স্টাইল, নতুন স্টাইল, ওর স্টাইল, আমাদের ডার্লিং স্টাইল, এটা অবশ্য ওর ফার্স্ট সোলো, ফার্স্ট যেখানে মানে সেই সব গাইছিলেন। ওয়েল আমার ফেভারিট গানটা ছাড়া। আচ্ছা আমরা ওটাতে পরে যাব, কিন্তু আমরা এত ওয়েট করছিলাম অ্যালবামটার জন্য, লাইক মাসের পর মাস। আমার মনে আছে যে অ্যাজ ইফ আমরা বলছিলাম যে শুনবো শুনবো, কবে শোনাবা কবে শোনাবা, এখন সে বললো শোনো শোনো। সো ওয়েল ফার্স্ট অফ অল যে কোনো একটা অ্যালবাম রিভিউ নিলে আগে ফার্স্টে অ্যালবাম কভার থেকে শুরু করা উচিত, কি বলেন? শুনবেন Well, আমার অ্যালবাম কভার কথা বললে এটা বলতেই হয় যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে টু হিম ইজ দ্যাট নাইস হেয়ার কাট, আর হি শুড বি আ আর মডেল, কোনো কাজ নাই তো। হি শুড বি আ মডেল সিরিয়াসলি। ওকে আরো বেশিক্ষণ আমি টিভি পর্দায় দেখতে চাই, আরো বেশি ভাবে, নট অনলি হিজ ভয়েস বাট আই জাস্ট ওয়ান্ট টু সি হিম। আর ভেরি নাইস হেয়ার কাট। আচ্ছা সবার ফার্স্টে স্বপ্নের চেয়ে মধুর যে গানটা, অদ্ভুত সুন্দর একটা গান। আপনি কি জানেন এই গানটার হচ্ছে লিরিক্স হচ্ছে খুলনার একটা স্কুল ছাত্রী লিখেছে, ও ফাটাফাটি। ফাটাফাটি। আচ্ছা আমি ওর কাছে কিভাবে আমার লিরিক্স পাঠাবো সেটা বলেন আমাকে। হ্যাঁ জাস্ট আমাদেরকে দিয়ে দিবা আর আমরা লাগাই দিব কানেকশন। আচ্ছা তাই নাকি? একদম। Well, this goes to all the members. 9টা গানের মধ্যে একটা গান হচ্ছে শুধু ফেরদৌস ওয়াহিদের গাওয়া। ফেভারিট গান, একদম দ্য বেস্ট সং ইন দ্য অ্যালবাম। কাম অন, ছি ছি ছি, আপনার আপনার কোনটা বেস্ট সং? Well, আমি বলছি না যে এটা খারাপ কোনো গান। Well, it's also a very nice song. কিন্তু it's to me it's not the best one. বেস্ট। আচ্ছা আপনার বেস্ট কোনটা? আমার কাছে স্বপ্নের চেয়ে মধুর ভালো লেগেছে। ওটা তো প্রথম ট্র্যাক দেখে সবারই ভালো লাগবে। না না, it's not that. এটা কিন্তু আমার শোনার সাথে সাথে ভালো লাগে, to be honest. মনে হয় যে আমি শোনার সাথে সাথে oh my god, it's such a মোমের মতো গলে গেলেন সাথে। হ্যাঁ। ছি, যাই হোক, কিন্তু না এটা শুনতে শুনতে আমার ভালো লেগেছে। তবে ফার্স্টে আমার যেই জিনিসটা ক্যাচি লেগেছে যে গানটার মেলোডি, সেটা হচ্ছে প্রজাপতি। বলছি না ইটস দ্য বেস্ট সং ইন দ্য অ্যালবাম, কিন্তু এটা আমার পার্সোনাল ফেভারিট। কিন্তু হোয়াটস উইথ দ্য র‍্যাপ? নতুন স্টাইল, আমি ইটস ফিউশন। না 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 না, ওকে স্টাইল একটা জিনিস, একটা হচ্ছে জিনিসটাকে একদম মানে নষ্ট করে দেয়া, একদম মার্ডার করে দিছে সিরিয়াসলি গানটার মধ্যে। মনে হচ্ছে যে চাইনিজ কেউ বাংলা বলার চেষ্টা করতেছে এবং ইংলিশ বলার চেষ্টা করতেছে, ইভেন ইংলিশ অ্যাকসেন্ট। তাই বিকজ এ র‍্যাপ হার্ডকোর এই পার্টটুকু যদি আপনি শুনে থাকেন, মনে হবে সিরিয়াসলি মনে হবে যে লাইক সামওয়ান আজকে আর চাইনিজ কি তুমি খুবই স্টেরিওটাইপিক্যাল, তাই না? সবকিছু স্টেরিওটাইপ করতেছো, এই চাইনিজ লোক, এই ইংলিশ মিডিয়ামের ছাত্র, আরো কত কিছু বলবা। আজকে আমি সেই মুডে আছি। তাই দেখা যাচ্ছে। লাস্ট টাইমে তো কি বলবো, হাই ছিলাম, হ্যাঁ এবার সুপার হাই, এবার সুপার 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 হাই। ক্লাসিক। আর হচ্ছে বেশিরভাগ অ্যালবামের বেশিরভাগ গানগুলো লিখেছে সাকি আহমেদ, যে হচ্ছে হাবিবের মায়া অ্যালবামের মধ্যে দিন গেল গানটার রচয়িতা। নাইস। সো আমার ওরকম এক্সপেকটেশন ছিল যে লিরিক্সগুলো ওরকম হবে, এন্ড আমার এক্সপেকটেশন ওয়াইজ ইট ওয়াজ আ ভেরি গুড অ্যালবাম। ভালো ভালো। শোনো এরপর আমাদের তাহলে কি আছে, শোনো যেহেতু তুমি শুনে ফেললা। ওয়েল সোলসের ঝুট ঝামেলা বের হলো। হ্যাঁ ঝুট ঝামেলার ব্যাপারে কি বলা যায়? পুরো অ্যালবামের মধ্যে আমার টু বি অনেস্ট ফার্স্টে 2টা গান মজার গান, ঝুট ঝামেলা দেশ এবং মানুষের রিসেন্ট ঝামেলা যন্ত্রণা নিয়ে, সেপারেশন, রোমান্টিক গান, আচ্ছা। আজকে না হয় ভালোবাসা যুগের ছেলে মেয়েদের গান। তবে 3 নাম্বার গানটা আমার মনে হয়েছে যে সোলসের স্ট্যান্ডার্ডের গান। 3 নাম্বার সেটা হচ্ছে তোমার জন্য অরণ্য। আমি বুঝতে পারছি না, লিরিক্সটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। এটা কি কোনো কবিতা নাকি, আই এম নট রিয়েলি শিওর, কিন্তু আই সিম টু লাভ দিস সং। আর এছাড়া সবগুলা লিরিক্সই টিপিক্যাল ওই আমি তুমি টাইপের, আমি তুমি তারায় তারায়, আমি তুমি ভালোবাসি ভালোবাসা, এইটা সূর্য চাঁদের মুখ, হ্যাঁ এই টাইপের বাসে ছিল। ধোয়া। হ্যাঁ, তো এছাড়া টু বি অনেস্ট এখন এত ভালো ভালো অ্যালবাম বের হয়েছে আর আমরা এত ভালো ভালো গান শুনি যে সোলস জাস্ট আমার পার্সোনালি অনেক এক্সপেকটেশন অনেক হাইয়ার ছিল। এখন হয়েছে কি, এখন মানে বাংলাদেশে নতুন যেটা হয়েছে যে আমাদের এখন লিরিক্সের ফোকাস আসছে অনেকদিন পর। আমরা আগে আমি তুমি তারায় তারায় করতাম, কিন্তু এখন অনেক নতুন ব্যান্ড মানে কঠিন কঠিন লিরিক্স লেখে। যেমন
71-এর ডেমো যেটা আমরা গতবার প্লে করছিলাম, ওটা যেমন শুনে অনেকেই আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে ওই 1 মিনিট ডেমোর মধ্যে জাস্ট কথাগুলো শুনে, মানে সিম্পল শব্দ, কোনো কঠিন বাংলা টাংলা ইউজ করে নাই, কিন্তু ইটস লাইক একদম গিয়ে দিলে লাগে। আর হচ্ছে লিরিক্সের যে ব্যাপারে কথা যখন আসলেই, তাহলে মানে যাত্রীর কথা না বলেই না। হ্যাঁ, যাত্রীর কথা না বলি। Come on, আমরা সবসময় দেখি YAATRY। আমি যাত্রী, তুমি যাত্রী, আমি যাত্রী করেই। ও যদি আপনাকে সু করে আমার কিছু করার নেই। So, হ্যাঁ, আমার পয়সা নাই, সু করেন না। আচ্ছা, ওয়েল যাত্রীর লিরিক্সগুলো ছিল অসাধারণ। প্রথম থেকেই আমার একদম মানে লাস্টেরটা, তাই না? খুব তুমি জিতছো। খুব এলাকান্ত দাও। না, প্রথম থেকে আমি যখন যাত্রীর গানগুলো যখন শুনেছি এমনি মিক্সড অ্যালবামের মধ্যে, নূপুর আর হচ্ছে একটা গোপন কথা, ও মাই গড, আমার কি বলবো, আমার মনে হয় যে আজ থেকে 10 বছর পরেও আমি এই গানগুলা খুবই যত্ন সহকারে শুনবো এবং তখন আমার ভালো লাগবে, আই এম শিওর অফ দ্যাট। আর হচ্ছে এই অ্যালবাম নিয়ে আমার অনেক এক্সপেকটেশন অনেক হাই ছিল এবং শুনতে শুনতে আমার ভালো লেগেছে। ফার্স্টে যখন আমি শুনেছি আমার কাছে অনেকটা মৌসুমী ভৌমিকের ইনফ্লুয়েন্স মনে হয়েছে লিরিক্সগুলোর মধ্যে। দ্যাটস বিকজ লিরিক্সগুলো ওরকম মানে একটু কঠিন, একটু ডিফারেন্ট, কিন্তু শোনার পরে আমি অ্যাপ্রিশিয়েট করেছি অ্যালবামটা, খুব ভালো লেগেছে। না, আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, আর 2 নাম্বার গানটা যে এই কি বেশি না, ওটার মধ্যে আর্মিনের ভোকাল ছিল, তো দ্যাট ওয়াজ ভেরি নাইস। নাইস সারপ্রাইজ। হ্যাঁ, ভেরি নাইস সারপ্রাইজ। আর যাত্রীর ডাক অ্যালবামটার রিভিউ আমাদের হেল্প করেছে মায়া। হ্যাঁ, এবং ওটা বলতে গেলে মানে মায়ার সবচেয়ে ফেভারিট গান যেটা হলো পারি না। মায়া যেটা বলেছে যে তার মনে হয়, তার গানটা শুনে যেটা মনে হয়েছে যে যে একটা বাচ্চা তার মাকে মনে করে মানে গানটা গাওয়া। আর অ্যালবামের মধ্যে অনেক গেস্ট আর্টিস্ট ছিলেন, অনেক ভোকাল দিয়েছেন, কেউ কেউ ইনস্ট্রুমেন্টাল ছিলেন। আর হচ্ছে আমাদের ফুয়াদ ভাইও ছিলেন একদম শেষে। That was very nice. এটা মানে লিরিক্সটা খুবই সারপ্রাইজফুল ছিল। সারপ্রাইজিং। হ্যাঁ, মাঝে মাঝে কোনোদিন বাথরুমে যায় না। হ্যাঁ, মাঝে মাঝে 3-4 দিন বাথরুমে যাই না। ওয়েল ওভারঅল গান অ্যালবামটা খুবই সুন্দর। আপনারা যারা এখনো শোনেননি, মানে ডেফিনেট আপনাদের মানে should জোগাড় listen করা to it. দরকার। হ্যাঁ, খুবই ভালো। মানে আসলে বলতে গেলে প্রতিটা গান যদি এক এক করে বলতে হয় তাহলে শেষ হবে না বলে, কারণ আমাদের পার্সোনালি আমরা এত পছন্দ করেছি যাত্রী অ্যালবামটা যে উই ক্যান জাস্ট গো অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন। তো আমরা সেই ব্যাপারে আর বেশি যাব না। হ্যাঁ, শুধু মানে আমি যাত্রীকে কংগ্রাচুলেট জানাবো ওদের সুন্দর অ্যালবামটার জন্য। আর আমি ওদেরকে বলতে চাই যে ভাইয়ারা প্লিজ ডু নট পিএম মি অর এনিথিং, আমি কিন্তু যাত্রী বলছি, নট যাত্রী। আচ্ছা, মাকসুদের এটা তো মাকসুদের অনেক প্রতীক্ষিত একটা অ্যালবাম। ফার্স্টে 2-3টা গানের মধ্যেই হচ্ছে কোরাস ছিল, কোরাসটা খুব ভালো লাগছে। ভালো ভালো ভালো, কিন্তু গানগুলো মোটামুটি আমার খুব ভালোই লাগছে। লাইক ওনার যারা ফ্যান ছিল আমার মনে হয় যে তাদের হ্যাঁ ওদের আমার মনে হয় অনুযায়ী মতো হবে। যদিও মানে আমার যেটা পার্সোনালি যেটা হয় যে মাকসুদের নাম শুনলে আমার শুধু মনে পড়ে বেলায় যায় রে। অ্যাকচুয়ালি না, আমার মনে পড়ে ওর সোলো বাংলাদেশের যে গানটা ছিল, কারণ সে ওটা খুব করছে। ওটা করার পর সে মানে খুবই সোলো অ্যাক্টিং এ 2টা পিচি নিয়ে আসতো। ওটা আছে। Well, he's a legend. He's a legend. He's definitely a legend. তো মাকসুদ ছাড়া তো আমাদের আরো অনেক অ্যালবাম আছে। খেয়াল করেছেন এই ঈদে আমাদের মাকসুদের অ্যালবাম বের হলো, সোলসের অ্যালবাম বের হলো, তারপর হচ্ছে প্রিন্স মাহমুদের করা দেবী বের হলো। অনেকদিন পর বের হলো। ওর আগেরটা আসলে প্রিন্স মাহমুদের কম্পোজ করা লাস্ট ইয়ার ক্লোজ আপ 1 এর রুমি আর মেহরাবকে নিয়ে একটা অ্যালবাম উনি বের করেছিলেন, আড্ডা। আচ্ছা, ওটা প্রিন্স মাহমুদের। জেমস আর আয়ুব বাচ্চুর একটা নট রিসেন্টলি তাই কাপল মান্থস আগেও একটা অ্যালবাম বের হলো, দেশে ভালোবাসা নাই। আচ্ছা, হ্যাঁ, তো সেটা তো আছে। এছাড়া তো ধরো আমাদের আবার ছোট ছোট ব্যান্ডেরও তো বেশ কিছু রিলিজ হয়েছে, তাই না? এবং ওইটা বসে আমার শোনা হয় না। কথা বলা হলো না, আন্ডারগ্রাউন্ডের কথা বলা হয়নি। অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডের কথা বেশি কিছু বলার আগে আমার যেটা আমার সবচেয়ে বেশি অবাক লাগছে যে অ্যালবামের নাম আন্ডারগ্রাউন্ড। অ্যালবামের মধ্যে ফার্স্ট ট্র্যাক হলো অর্থহীন, সেকেন্ড ট্র্যাক হলো আর্টসেল, 3 নাম্বার হচ্ছে ব্ল্যাক, 3 নাম্বার হলো ব্ল্যাক। সো কিছু কিছু মানে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আছে, যদিও মানে সবগুলা না। আমার কাছে মানে সবচেয়ে ভালো লাগছে যে প্রথম 3 ট্র্যাক আমি যেটা শুনলাম, ইটস লাইক বিগ ব্যান্ডস। I mean they're not big, they're like huge bands. I mean this is like Orthoin, Artsel and Black.
আমার কাছে যেটা মনে হচ্ছে যে দে ইউজ টু বি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, তো আমার মনে হয় যে ওরা এই কারণেই ওই আন্ডারগ্রাউন্ড টাইটেলটা দিয়েছে যে সবাই আমরা আন্ডারগ্রাউন্ড। So, and Underground was a big release. আমি যেটা বলবো এবং মানে আমি অনেক অ্যান্টিসিপেটেড অ্যালবাম এটা। অনেক অ্যান্টিসিপেটেড অ্যালবাম এবং আমি লাইক এলিস্ট ব্যান্ডগুলোকে আমি বলবো যে থ্যাংক ইউ ফর জয়নিং দ্য আন্ডারগ্রাউন্ড ব্যান্ডস, কারণ দে নিড সাপোর্ট, যার জন্য আমরা আছি। কিন্তু ইউনো আরো বড় বড় ব্যান্ড আসলে আরো অনেক মানুষের চিনবে। এছাড়া আর কি কি রিলিজ আছে আমাদের? ফুয়াদের তো বন্য অ্যালবামে কাজ চলছে, বন্য আমরা লাস্ট এপিসোড থেকে আমরা ওনার মুখেই শুনেছি। হ্যাঁ, ও যে আমরা এটা বের হবে, কিন্তু তখন আমরা টাইটেল পাইনি। তো এখন আমরা জানি যে আর হচ্ছে পোলাপাইন.com-এ জঙ্গলি গানটার রিলিজ দেওয়া হয়েছে। জঙ্গলি তো আছে আপনাদের জন্য, আর মানে আরো টুকটাক আর হাবিজাবি তো আছে। যদিও মানে উনি আমাদের জন্য অনেক বুলেট খাবেন বললেন এই অ্যালবামে। ফুয়াদ ভাই তো বলছিল যে এটা ডিসেম্বরের দিকে বের হবে, রাইট? তাই তো বললো যে ডিসেম্বরে, কিন্তু আমার যেটা মনে হয় ফুয়াদের অ্যালবাম রিলিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো, সে ডিসেম্বর বলছে এটা ফেব্রুয়ারি দিকে বের হবে। তো আমি যেটা ফুয়াদ ভাইকে বলবো যে ফেব্রুয়ারি 14th ইজ আ নাইস ডেট ফর বন্য। এই মোটা দেহে নাচা গেলে মাথায় পানি ঢালে। এছাড়া আমরা আরো জানি যে অর্ণবের অ্যালবাম একটা আন্ডারওয়ে, রাইট? আচ্ছা, তো আর্মিন মুসার বের হচ্ছে আই ঘুম ভাঙাই, এটা কি নেক্সট ঈদের জন্য? আমি আর ডিটেলস জানি না, আমি জাস্ট অ্যালবামের নামটা শুনলাম এবং ডেমো একটা শোনা হয়েছে। তো অ্যালবাম নিয়ে তো এবার অনেক কথা হলো, আসলে এতগুলো অ্যালবাম আর আমাদের এত কম সময়। হ্যাঁ, কিছুটা আন্ডারগ্রাউন্ডে ফোকাস করা দরকার, তাই না? আমাদের ডেমোর মধ্যে নতুন নতুন আমরা কি শুনলাম আজকাল? আমি পার্সোনালি শুনেছি BIM এর। আমি বলবো যে নীলিমা আমার খুব 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 পছন্দের একটা গান, খুব ভালো লেগেছে। তো আমরা তো এখন তাদের আমরা এখন বিষণ্ণতার গান, বুকের মাঝে বসে থাকা অচেনা পাষাণ, তুমি কি ভুলিয়ে দেবে নষ্ট একটা দিন, অবসরের ধুলোয় মাখা মুখটা রঙিন। উষ্ণ বুকে লাবণ্যময়তার প্রভাব, নিষ্পাপ কোমলতার কাঙ্ক্ষিত ছোঁয়া, বৃষ্টির ধারার মতো তৃষিত নয়নে, তুমি প্রাণদাতা হয়ে বিশাল ধরিত্রী, তোমার জলে পদ্ম রচনা উদ্ভিদ মাটি, তোমার মমতা গর্ব রহস্যময় ও রঙিন। কোনো মনের একই কথা যে জানবি না আমার গতি না, আমার মনের মানুষ সে আমার মনের মানুষ, আমার মনের মানুষ সে আমার মনের মানুষ। সো অলরাইট, আজকে আমাদের সাথে আছে ক্রিপ্টিক ফেটের পক্ষ থেকে সাকিব ভাই আমাদের সাথে কথা বলবেন। ইট ওয়াজ রিয়েলি নাইস, লাইক লাস্ট এপিসোডে আমরা বলছিলাম যে আমাদেরকে ফোন করলে আমরা একটা দানবের প্রপার রিভিউ উইথ ইন্টারভিউ করতে পারবো। আপনারা কি প্রপার রিভিউ দিচ্ছি? না, আমরা ভেরিয়েশন 25 এর প্রপার রিভিউ দেইনি, কিন্তু ইন্টারভিউ দিচ্ছি, যা উইচ ইজ মোর দ্যান এনাফ। আর গানগুলো আপনারা শুনে নিজেরাই রিভিউ করুন। সো স্টার্ট উইথ হিম দেন। হ্যাঁ, এই আমাদের দানব। আচ্ছা, তো কেমন আছেন সাকিব ভাই? নট ব্যাড ভালোই। আপনাদের তো খুব প্র্যাকটিস হচ্ছে শুনলাম, আপনাদের কনসার্ট করছেন। কনসার্ট আমরা এখন হচ্ছে শুরু করি না, ঈদের পরে উই স্টিল হ্যাভেন্ট প্র্যাকটিস না। ডিসেম্বরের আগে বোধহয় শোটা হবে না, এখনো উই জাস্ট প্র্যাকটিসিং। ওয়েল, ফার্স্ট অফ অল আমি সবার ফার্স্টে আপনাদেরকে কংগ্রেস জানতে চাই যে আপনাদের দানব অ্যালবামটা কি বলবো, লাইক বেস্ট সেলিং অ্যালবাম ইন বাংলাদেশ। শুধু যে মানে স্ট্যাটিস্টিক্স দেখেই যে শুধু বলছি তা না, উই অ্যাকচুয়ালি রিয়েলি লাভড দ্য অ্যালবাম। মানে বাংলাদেশের আমার যে মনে হয় যে হেভি মেটালে
আপনারা একটা নতুন একটা দিক শুরু করলেন। অফকোর্স আপনারা শ্রেষ্ঠ দিয়ে শুরু করেছিলেন, কিন্তু দানবে ইউ গাইজ জাস্ট টুক ইট টু অ্যানাদার লেভেল। সো আমরা ফ্যান্সরা আপনাদেরকে মানে থ্যাঙ্কস জানাচ্ছি এরকম বাংলাদেশে নতুন একটা ট্রেন্ড আনার জন্য। এরকম কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস, ইয়েস। থ্যাংক ইউ আমরা প্রথম থেকে শুরু করি। আপনাদের ব্যান্ডের নাম কোথা থেকে? ইনিশিয়ালি আমরা সবাই স্কুলে ছিলাম, স্কলাস্টিকে ছিলাম সবাই। আচ্ছা আচ্ছা। স্কলাস্টিকে হঠাৎ করে আমরা ঠিক করলাম যে আমরা একটা স্কুল ব্যান্ড করবো। তো ঠিক আছে, ভালো কথা। সো উই ফর্ম দ্য ব্যান্ড, উই কল ইট ক্রিপ্টিক ফেট। কেন তো উইয়ার্ড আর আনফ্রেন্ডলি নাম দিছি মনে নেই। I heard you came up with the name Cryptic Fate, like নামাজ পড়ার সময়। Revelation from above, huh? We were just playing around with names, and you know, we used to listen to bands, extremely difficult names like Metallica, Iron Maiden. আচ্ছা। So তখন it just seemed যে যত ডিফিকাল্ট হয় তত ভালো। এসব ইডিওটিক চিন্তা ভাবনা থেকে নামটা বেরোচ্ছে। যত কঠিন হয় নাম তত ভালো। ছোটবেলায় তার মনে করতে হবে। আচ্ছা, এটাই কি আপনাদের রিজন যে পুরা একটা ইংলিশ অ্যালবাম বের করা? ওটা তখন আমাদের ছোটবেলার কাজ আর কি। মানে তখন তো বেশি মেটাল ছিল না, জাস্ট ওয়ার্সের একটা অ্যালবাম বেরোচ্ছিল আর রকস্টারের একটা অ্যালবাম বেরোচ্ছিল। আচ্ছা। We wanted to do some heavy metal in English, just to show everyone যে heavy metal বাংলাদেশে ইংলিশে করা যায় and all that. এসব চিন্তা ভাবনা করে বাবা মার অনেক আদরের ছিলাম, সবাই বাবা মা টাকা পয়সা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। কিন্তু তাহলে আপনাদের তাহলে জার্নিটা কেমনে হলো? আপনি এন্ডস অফ ফরএভার থেকে শ্রেষ্ঠ, মানে দ্য চেঞ্জ আপনি শ্রেষ্ঠ দেন ওয়েল, কিন্তু এন্ডস অফ ফরএভার ছিল আপনি পুরো ইংলিশ, তারপর শ্রেষ্ঠ হলো মোটামুটি পুরা বাংলা একটা ট্র্যাক ছাড়া। সো ওটা কেন, লাইক ডিফারেন্স? এটা বেসিক্যালি 95 এ we were just kids। তারপরে ওটা বের করলাম, এন্ড ইউ নো আমাদের আমরা তো কখনোই মাস যাইনি। তো আমাদের আশেপাশের লোকজন শুনে বললো ভালো হয়েছে, যেটা বাংলাদেশে যে কেউ অ্যালবাম বের করলে সবাই বলে। তো আমরা সবার মধ্যে খুশি হলাম যে বাহ, সবাই ভালো বলতেছে। তো ওখান থেকে তারপরে কলেজ, তখন ডিসাইড করলাম যে ঠিক আছে এখন বুঝছি যে আসলে ইংলিশ করবো মানে হয় না, দেশে আসছি, দেশে বাংলা গানই করতে হবে। তখন we decided to see if we can pull it off in Bangla. And then 97 we recorded Seshto. Release was in 2002, unfortunately. হ্যাঁ, রিলিজ অনেক পরে, যদি আন্ডারগ্রাউন্ডে অনেকের কাছে এই অ্যালবামটা ছিল মানে ফর আ ওয়াইল, কারণ আপনাদের রিলিজ হয় না এটাকে। তো এটা কিন্তু একটা হিউজ, বেসিক্যালি তখন সবাইকে শোনাতাম, তখন তো there was no underground scene ওইভাবে। একটা দুটো কনসার্ট হতো ইন মিরপুর বা ইউনিভার্সিটি এসব জায়গায়। ওই একটা দুটো শোতে আমরা শো করতাম না, কিছু করতাম না, সবাই ইউনিভার্সিটি পড়তাম আর ওই অ্যালবাম নিয়ে ঘুরে বেড়াতাম। তারপরে ফাইনালি ওই বেসিক্যালি ওই ছাড়পত্র আসলো, ছাড়পত্র দিয়ে করার চান্স। আর আফটার দ্যাট খালেদ ভাইয়ের সাথে যোগাযোগ হলো, দুরে ভাইয়ের সাথে পরিচয় হলো, সৌম্যের সাথে পরিচয় হলো, এন্ড দে রিয়েলি লাইকড আওয়ার স্টাফ। ওদের থ্রু দিয়ে উই রিলিজ শ্রেষ্ঠ। ফাইনালি শ্রেষ্ঠ was well received, but not as well received as it would have been যদি 97 এ বের হতো। হ্যাঁ, ডেফিনেটলি, মানে তখন মানে ইটস ফ্রেশ এন্ড এভরিথিং। 2002 তে আমরা সেই সময়ের মধ্যে মানে বাংলাদেশে অনেক রেকর্ডিং সিস্টেমটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, লাইক কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, আমরা সিডি কোয়ালিটি শুনে অভ্যস্ত হয়ে গেছিলাম বাই 2002। সুতরাং 97 এ যেটা রেকর্ড হয়েছে, যে অ্যালবামটা, মানে একটু সাউন্ড কোয়ালিটিটা এখনো শুনলে একটু কানে লাগে, বাট আদার দ্যান দ্যাট লিরিক্স ওয়াজ অসম, তারপর কম্পোজিশন ওয়াজ গ্রেট। সবকিছু মিলিয়ে মানে দানব রিলিজ হওয়ার আগ পর্যন্ত শ্রেষ্ঠ, আপনাদের যে গানটা শ্রেষ্ঠ, ইট ওয়াজ জাস্ট অসম। লাইক এখনো আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ নিয়ে এরকম গান খুব বেশি একটা হয়নি। মানে আমাদের খুবই সোর্স অফ প্রাইড যে আমার আব্বা ওয়াজ আ ফ্রিডম ফাইটার, গ্রোন আপ ইন আ ফ্যামিলি যেখানে অনেক ন্যাশনালিস্টিক ভ্যালুজ আছে আমাদের। সো আই অলওয়েজ ফেল্ট এগুলো নিয়ে একটু গান করতে পারলে ভালো হয়। যে কারণে শ্রেষ্ঠর বেশ কটা গান ইজ বেসড অন এই মুক্তিযুদ্ধের এই ব্যাপার স্যাপার, এন্ড দ্য সং ইটসেলফ, মানে ওটা ইটস স্টিল মাই ফেভারিট সং। এই দানব এনজাফার সবগুলো মিলে আর কি, আই জাস্ট লাভ প্লেইং দ্যাট লাইন। আচ্ছা, আপনাদের এখনো আমাদের দানব ব্যবহার করে লট অফ পিপল যে না শ্রেষ্ঠর মতো কোনো গান নেই। হ্যাঁ, ওটা তো আছে, মানে আপনার দানব বেসিক্যালি আপনাদের ফ্যান বেসকে দুইটা ভাগ করে ফেলছে। অনেকের মানে দানব ভালো লাগে না বিকজ দে জাস্ট লাভ শ্রেষ্ঠ। এটা অ্যাকসেপ্ট করতে অনেকের সমস্যা হচ্ছে, বাট দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। তো নিজে অনেক ব্যান্ড নিয়ে এইসব অনেক আজে বাজে কথা বলছি। ওয়েল, মানে মেগাডেথ কে তো কত কিছুই বলা যায়, রাইট? তো মেগাডেথ নিয়ে কথা উঠলেই সবাই হ্যাঁ রাস্ট ইন পিসের মতো তো আর অ্যালবাম করে নেই,
হ্যাঁ, Rust in Peace, মতো তো অ্যালবাম হয়নি। এক্স্যাক্টলি। So, you know, if you, whatever form of art you're involved in, you'll always receive criticism. And আমার যখন এসব কথা শুনি তখন আমি নিজেকে বলি যে ভাই আমরা এখানে বসে টি-শার্টকে যদি ক্রিটিসাইজ করতে পারি তা আমরা আবার কিছুই না। ভাইয়া আমাদের সাইটে হচ্ছে আমরা মেম্বারদের জন্য ওপেন করে দিয়েছিলাম আপনাদেরকে কোয়েশ্চেন করার জন্য। তো আমরা বেশ কিছু কোয়েশ্চেন পেয়েছি, তো সেখান থেকে আমরা 2-1টা কোয়েশ্চেন করি, হ্যাঁ, তারপর আমরা আবার আড্ডায় ফিরে আসবো। আন্তু মেম্বার, উনি আপনার কাছে কোয়েশ্চেন ছিল যে আপনাদের প্রত্যেক মেম্বারের বাংলা এবং ইংলিশ ফেভারিট ব্যান্ড কি কি? এটা বিশাল একটা লিস্ট আসবে এখানে, বিকজ আমাদের চারজনই খুবই খুবই ডিফারেন্ট মিউজিক শুনি। আমি কমন কিছু মিউজিক বলে আই নো সবাই পছন্দ করে, লাইক bands like obviously all the old heavy metal bands. We grew up in the 80s and 90s. Stronger than, you know, Iron Maiden, Megadeth, Metallica, Black Sabbath, Ozzy Osbourne, Halloween. These were our favorite bands. Later they came Dream Theater, Tool, Pantera. এই ব্যান্ডগুলো became really popular with us. এরপরে যেটা হলো যে, you know, we all started aging. এখন I'm 30, Fahan's 27. Everyone's working. So as we started aging, we started listening to different stuff. So we got into Pink Floyd, we got into U2, and you know, favorite band সবার ওই মেটালের মধ্যেই ছিল, এখনো আছে। ফারহান আর ফার্স্টার সাসাস অনেক ডিফারেন্ট জিনিস শুনে, ওরা প্রচুর ডিফারেন্ট রক শুনে, ডিফারেন্ট অল্টারনেটিভ মিউজিক শুনে, ডিফারেন্ট bands like নাম I don't know if you guys know, মানে a lot of people don't know, bands like 07, হ্যাঁ জানি, একটা খুবই পপুলার ব্যান্ড, আমাদের ফেভারিট ব্যান্ড হয়ে গেছে Radiohead. জানি। Then there's they listen to a lot of dance music, a lot of hip hop, এগুলো অনেক শুনে। ওই কারণেই কি আপনার মনে হয় দানব became so experimental? Definitely that definitely has something to do with it. I'm just শেষ করি, বাংলা গানগুলো is very easy. বাংলা গান obviously the original Warfaze lineup যেটা ছিল, the first 3-4 albums, we love those albums. রকস্টারের অ্যালবামটা আমাদের খুবই পছন্দের, উই লাভ আজম খান। আমরা হিউজ ফ্যানস অফ পুরোনো ফিডব্যাক, ওগুলো তো আছে, বাচ্চু ভাইয়ের পুরোনো গানগুলো, জেমসের আগের গানগুলো। And obviously in the new crop, obviously bands like Octane, Arcel, Black, Arbo Virus অনেক জোস, Beats অনেক ভালো। Because we basically make it a point to listen to whatever new material comes up from Bangladesh. Nice. So যেমন কয়েকদিন আগে Scarecrow একটা অ্যালবাম বেরোচ্ছে, and I really thought অত হয়তো they're not mature enough to play what they've envisioned. But ওদের ভিশনটা আমার খুব ভালো লাগছে. I love the way they thought about the album. So we always listen to new bands in Bangladesh and we love most of them. আচ্ছা ভাইয়া, আমাদের আরেকজন মেম্বারের কোশ্চেন এই প্রসঙ্গে চলে আসলো, যে সে বলেছে, যে আমি তাকে কোট করছি, যে দানবের ট্র্যাকগুলো একটু স্লো কেন, অ্যাজ ইউ আর আ হেভি মেটাল ব্যান্ড। কিছু ট্র্যাক একেবারেই মেটাল মনে হয়নি, যেমন আলোয় বাঁধা রাতের টুকরো ট্র্যাকটা শুনে মনে হয়েছে কোনো ট্রপিক্যাল আইল্যান্ডে ভ্যাকেশনে আছি। এরকম হওয়ার কারণটা কি? এটা আমাদের কোন মেম্বার বললেন? রুবেল খু। That's what he said. That's a very interesting question. The reason why you have soft songs in খুব hard album বা so-called heavy metal album is it helps with the overall mood. সারাক্ষণ একটা heavy শুনতে it sort of আমাদের অফিস হয়, আমরা উইল বোর্ড, যত ভালোই গানগুলো হবে অনেকক্ষণ হেভি শুনতে আর ভালো লাগে না। তখন একটা জাস্ট কমপ্লিট চেঞ্জ যদি আসে তখন it refreshes us. That's one reason. আরেকটা রিজন হচ্ছে যে even though songs like Alo Badha Hatukro, it's a soft song, it's not a pop song or bubblegum song, it's not a very happy song. It's quite melancholy, it's a bit moody, it's a bit weird. শুধু যে একটা গান তাও না, নিদ্রাটাও কিন্তু আমার কাছে we try to make it, মানে অ্যালবামের যে ফিলটা ওখান থেকে বের হয় যাতে বের না হয় ওই চেষ্টা করি। এটা we failed in শ্রেষ্ঠতে there's songs like শেষ ট্রেন and আমার সাথে Oh, my favorite. It's completely different. But তখন we're young, we're immature, ভালো লাগছে দিন। আমাদেরও ভালো লেগেছে। ওরকম একটা চেষ্টা করছি। And another reason is that live এ অনেকগুলো হেভি গান বাজার পর একটা সফট গান হয়তো মনে হয়। কিন্তু তারপরে আপনারা যেহেতু লাইক হেভি মেটাল, আমরা যখন অ্যালবামটা যখন কিনি, অফকোর্স আমরা ক্রিপ্টিক পেটের কাছ থেকে নাম সেলফ আমাদের কাছে ওরকম মানে মনেই হয়, আমরা অ্যালবামটা শোনার সময় আমরা ওরকম একটা এক্সপেকটেশন নিয়ে শুনি। আপনাদের দানবের অ্যালবামের মধ্যে রাগ, আমি জানি এটা খুবই লাইক অ্যাঙ্গারটা শো করে, হ্যাঁ, বাট to be honest, like I liked it because that's what I expect from you guys, not always যে মনে হয় কি লিরিক্সটা
ছিল এরকম যে মনে হয় ইচ্ছে করে হাসি মুখে গলা টিপে হত্যা করি। আই নো আপনার খুব মনে হয় রাজাকারদের নিয়ে গানটা ছিল, দ্যাটস হোয়াট আই থট, বাট ইটস লাইক দ্যাট। লাইক আমি যখন ইংলিশ এগুলা যখন হেভি মেটাল যখন শুনি, আমি খুব বেশি একটা হেভি মেটাল শুনি না, টু বি অনেস্ট, আমি এটা কনফেস করতে পারি, কিন্তু আমি শুনি লিঙ্কন পার্ক, my favorite. That's not heavy metal. It's rock and কি বলে rap mixed. It's alternative. Whatever. Okay, I don't want to get into that. Okay, আমি শুনি. Okay, that's the point. Wait, আমিও শুনি, but it's not heavy metal. Sakib bhai, is it heavy metal? No, it's not. Okay, I'm not saying it's heavy metal. Whatever, just leave me alone. But আমি যে পয়েন্টটা বললাম, let me finish. যে পয়েন্টটা বললাম যে আমরা যে এক্সপেকটেশন নিয়ে কিনি অ্যালবামটা, সেটার মধ্যে মানে এই আলোয় বাঁধা রাতের টুকরো, ইট ওয়াজ ওকে। আমি বলবো না যে এটা মানে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে ইটস ওকে সং। But আমার কাছে নিদ্রা খুব ভালো লাগছে। নিদ্রার কম্পোজিশনটা খুব সুন্দর ছিল। Oh, brilliant. Actually, নিদ্রা শুনে আমার যেটা মনে পড়ে, লাইক আমার যে গানের সাথে কম্পেয়ার করতে পারি ওটা হলো মেগাডেথের রাস্ট ইন পিসের ডন পেট্রোল। ডন পেট্রোল, হ্যাঁ, ওটা জাপার গান। ওইটাই, মানে ওরকমই আমার মনে হয়েছে। নিদ্রা ওয়াজ সামথিং লাইক দ্যাট, লাইক পুরা হেভি অ্যালবামের মধ্যে একটা সফট, বাট ইটস স্টিল মেটাল। না, it's soft বলে ভুল হবে, it's like metal but স্লো। হ্যাঁ, it's slow but it's still metal. আমরা আসলে whatever album, whatever music we do, we like doing different things. Like we hate being typecast. For example, even our favorite metal bands actually. One thing that bothers me about most of our favorite bands is যে ওরা মোটামুটি টাইপকাস্ট একটা অ্যাটিটিউড ফলো করে, you know যে ওই ব্যান্ডটা সবসময় এরকমই করবে। We don't want to be like that. So এটা রিস্কটা হচ্ছে, a lot of people might not like something, a lot of people might like something. But at the end of the day, I'd rather that people have strong opinions on our music. Like, at least you don't like it rather than Asana, oh, okay, fine, it's all the same old shit. We prefer that. We prefer people saying, na, এটা ভালো লাগে নাই, rather than, oh, sorry, I think it's good. আচ্ছা মানে কিছু ক্রিটিসিজম তো লাগবে, গুড অর ব্যাড, রাইট? ভাইয়া আরেকটা কোশ্চেন আমাদের ড্রিম ম্যানের কাছ থেকে এসেছে, সেটা হচ্ছে আপনাদের অ্যালবাম দানবের যে নাম, এই টাইটেলটার শানে নজরুল কি? এটা একটা ছোট স্টোরি আছে। ইনিশিয়ালি these things just happen. So শ্রেষ্ঠ আমাদের যখন রিলিজ হয়ে গেল, we started thinking of a new album. I just had it in my head যে আমরা নামে একটা অ্যালবাম বের করবো। I just think I wanted একটা one word title মাথায় আসছিল, and Thanos sort of stuck around. It's loud একটা নাম, because এখন no one was boldly saying যে we're a heavy metal band. Even bands in America and whatnot, ওরা নিজেদেরকে progressive rock. Dream Theater is completely heavy metal band. But they don't call themselves heavy metal. They call themselves progressive rock. And maybe progressive rock বললে more people buy your album. আমি জানি না, probably it's a marketing decision. But same with Bangladesh. So Artcell is a metal band, but they claim they're a progressive rock band. I was just getting a bit tired. People are playing heavy music, people are playing heavy metal, but for some reason they don't look like heavy metal. They don't want to look like heavy metal. That was another reason I really wanted a very loud, cheesy, I got none of the piece, master of puppet, now, and I just thought Dano would be a name like that. That was why I initially thought Dano would be the name. Later on, what happened was, we decided that আমরা যদি একটা political message album করি, তাহলে this name খুব সুন্দর করে মিলে যায় আমাদের entire থিমের সাথে, which is basically what we're doing is, if you bring it down to one sentence, all these so-called politicians running the country, they're all monsters. They have no conscience, they have no guilt. So that was the later evolution of the meaning of the name. ভাইয়া আরেকটা আমার এটা পার্সোনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনারা যে এইটা করলেন এবিসি আশীর্বাদ, যে আর্টসেল ব্ল্যাক এবং আপনারা একসাথে যে কাজ করলেন, সো টেল আস সামথিং অ্যাবাউট দ্য প্রজেক্ট, কারণ এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল, যে একদম বাংলাদেশের টপ মানে তিনটা ব্যান্ডের একসাথে হয়ে কাজ করাটা, আর যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে লিরিক্স, মানে প্রত্যেকের অ্যালবামের এইটা টাইটেলটা নিয়ে, প্রত্যেকের সবার গানগুলার টাইটেলগুলা নিয়ে পুরো লিরিক্সটা করা, ইট ওয়াজ রিয়েলি নাইস আইডিয়া। সো আমাদের এই সম্পর্কে কিছু বলেন। It actually credit goes to my friend, very good friend and colleague, this person called Neville.
যে আমার সাথে যে অ্যাডভার্টাইজিং এজেন্সি কাজ করে সেখানে হি ওয়ার্কস বেসিক্যালি দ্যাট টাইম হি ওয়াজ হ্যান্ডলিং পেপসি মানে when I work in an advertising firm, Pepsi is one of our clients. So তখন Pepsi was organizing a show in Army Stadium, and ওই show তখনও underground movement অত not that many people knew us. Bands like Artcell, Black, 50 Fate, অনেক মানে এখন থেকে আর অনেক ছোট ছিল। তো তখন he being my friend and everything, he was really interested in all of our music. So he decided যে আমাদের এই তিনটা ব্যান্ডকে ওই কনসার্টে সে ঢুকাবে। ওখানে we had big names like James and Bachu and Miles. পরে যেটা হলো, পরে দেখা গেল যে ডিউ টু টাইমিং রেস্ট্রিকশনস আমাদের জন্য মাত্র 1 ঘন্টা একটা স্লট পাওয়া গেছে। তো তিনটা ব্যান্ড 1 ঘন্টা কিছু ভাবতে হবে না। তখন he came up with the idea, why don't you guys go up there and jam, do something together. And that's the idea for ABC was formed. And I seriously, we showed what we did was, we each played 2 songs from নিজেদের album, and একটা গান পুরো ব্যান্ড নিজে গেছে, অন্য গানে we had guest vocals or guest artists from another band, from either Black or Artcell and like that. And then we did 2 cover songs. In the middle of the song, without stopping, we swapped musicians. We did Master Puppets and we did Scenes from a Memory, Dream Theater album. ওখানে Regression and Stage Deja Vu দুটো গান আছে, ওই দুটো গান we did. We changed drummers, we changed guitarists. It was amazing, without stopping the song. ওইটা করার পরে we had such a high, that was so much fun, jamming and actually doing it in front of so many people. Yeah. তারপর we decided যে আমাদের একটা গান করতে হবে যেখানে we actually all of us play together. And then Dure Bhai was coming up with a mixed album, and Dure Bhai তখন আমাকে approach করলো যে Shakib bhai, I think since you're the oldest, I think you can marshal everybody together and get the song done. So I was like, yeah, I'd be happy to do that. And ওখান থেকেই we did the entire song, and I was thinking lyrics and it was a very fun project for us. I thought the lyrics should be a lot of fun. And we decided to use our album names and গানের নাম and all that. It was amazing. আমরা সন্ধ্যা 7টায় স্টুডিওতে ঢুকছি, পরের দিন সকাল 8টায় বেরোছি। Oh wow. And পুরো গানটা শেষ করে। It was just awesome. মানে সারা রাতে আমরা 3টা ব্যান্ড মিলে হাসাহাসি, চিল্লাচিল্লি, এ ওরে পটাচ্ছে, এ ওরে শিখতেছে, মানে ভয়াবহ অবস্থা ছিল আর কি। মানে I really had so much fun এক রাতে। Wow. It was just amazing experience. হ্যাঁ, আর হচ্ছে লিরিক্সগুলো এত অসম ছিল যে আসলে আপনাদের এই গানের একটা পার্ট যে আজ আমি এখানে অন্য সময় উৎসবের পরে, লাইক এই পার্টটুকু শ্রেষ্ঠ অনুভূতি এই শরীরে আমার সিগনেচার হিসেবে ছিল ফর দ্য লংগেস্ট টাইম। সো এটা আমার খুবই 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 ফেভারিট একটা গান। আর ফাইনাল কম্পোজিশনটা কিভাবে হলো, লাইক আপনারা সবাই একসাথে জ্যামিং করতে করতে ইউ গাইস কেম আপ উইথ দ্যাট অর এটা হচ্ছে we as usual যেটা হয়, so everyone was pressed for time, so basically basic composition টা করতে ফারহান, জন আর আমি, and then we basically got everyone in and they ওদেরকে দেখাই দিয়েছি and they played their part. The basic composition টা জন, ফারহান আর আমি করছি। Oh wow, it was really great. It's a great track. আচ্ছা সাকিব ভাই, এখন আমরা কয়েকটা কল নিচ্ছি। আমাদের ফার্স্ট কলার হলো পোলাপাইন বস। সাকিব, আমার একটা কোশ্চেন, আপনার বাংলাদেশের পপ মিউজিক সম্বন্ধে কি ধরনের চিন্তা ভাবনা? I think pop music right now ঢাকায় অনেক ভালো হচ্ছে, and I'm not a big listener of pop music, but as I said, if it's anything from underground or anything from not from the Songita or এসব মাঝে মাঝে people, GCTV সব ভদ্র হলে এগুলো definitely I buy it and listen to it, and I think pop music is coming back in a big way, especially after Habib and Disciple, আরো অনেকেই আসছে। I'm very excited about it. আপনার কাছে কে বেটার, বন্যু আর হাবিব? Who's বন্যু? বন্যু মিস ফুয়াদ। ফুয়াদ, okay. আমাদের বন্ধু ভাই। Okay. I really won't want to compare the two because it's very unfair. আমাদের দুজনকে খুবই ভালো লাগে। হাবিবের কিছু গান আমার অসম ভালো লাগে, ফুয়াদের অনেকগুলো গান আমার অনেক ভালো লাগে। ওই যে বন্যু যেটা বলছিল, নতুন যে জঙ্গলি নামে একটা গান নেটে আপলোড করতে, I really like that song, and I'm sorry, আমি
don't know who's better, বা আমারও কাকে বেটার লাগে আমি জানি না। I think they're both really really good. খুব আচ্ছা। পলিটিক্যাল অ্যান্সার, হ্যাঁ? পলিটিক্যাল অ্যান্সার, ডিপ্লোম্যাটিক না, আনসার। political answer না, honestly, আমি যদি because pop music, I'm not into, আমি যদি rock বা metal music use করে আমি political answer দিব। pop music আমার political answer দেওয়ার দরকার নেই। Because I'm not in pop music. I'm not a pop musician, আমি বুঝি না জিনিসটা। But আমার দুজনকে equally ভালো লাগে। I'll tell you why. Because pop music what happened was, মানে production quality যেটা আমরা বাংলাদেশে যেটাকে বলি ওটা খুব মাসুর অবস্থায় ছিল। And then bands like বাংলা যারা folk pop বা folk rock নিয়ে আসছে, and ফুয়াদ যে ওখান থেকে পাঠাচ্ছে, and এখানে হাবিব যে বাইরে থেকে চেঞ্জ হয়ে আসছে, these people have given us songs, এবার প্রোডাকশন কোয়ালিটি এত ভালো, মানে you can actually feel the bass, you can যখন ড্রামটা পিকিং করে you can feel it, তবলাটা যখন আসে এখন মিষ্টি লাগে। এই ব্যাপারগুলো না মানে হাবিব ফুয়াদ এরা সবাই এত সুন্দর করে করতেছে যে I don't have a favorite at this point. Wow. That's good to know. Yeah, that's good to know. ওকে সাকিব ভাই, আরেকটা কল আসতে আমাদের কোয়েশ্চেন হলো যে আপনার নেক্সট অ্যালবাম, আপনাদের ক্রিপ্টিক ফেটের নেক্সট অ্যালবাম কি আবার 9 বছর পর বের হবে? এটা আল্লাহ এটাকে এত সুন্দর হচ্ছে, ইনশাল্লাহ 9 বছর পরে বের হবে না, কিন্তু আমি জানি না, মানে যেটা হচ্ছে যে আমরা কেউ প্রফেশনাল মিউজিশিয়ান না। আমি একসময় করি সাফান একটা প্রোডাকশন হাউসে কাজ করে, সাফান একটা বাইং হাউসে কাজ করে, পাশে আমাদের ড্রামার প্রবলি প্লেড হিজ লাস্ট অ্যালবাম উইথ আস, হি ইজ ইন আমেরিকা, হি ইজ ইনভেস্টমেন্ট ব্যাংকার। ইনভেস্টমেন্ট ব্যাংকের কোনো লাইফ থাকে না। এইগুলোর মাঝখানে আই অনেস্টলি ডোন্ট নো কিভাবে আমরা নেক্সট অ্যালবাম তাড়াতাড়ি করবো, বাট আমাদের খুব খুব ইচ্ছা যে নেক্সট এর মধ্যে নেক্সট অ্যালবামটা বের করে ফেলবে। দ্যাটস হোয়াট উই আর টার্গেটিং। এট দ্য ওয়ার্স্ট প্রবলি নেক্সট ইয়ার পরের ইয়ে হবে, এট দ্য ওয়ার্স্ট। আচ্ছা নাইস, ওকে। আচ্ছা ভাইয়া, আপনারা চাকরির পাশাপাশি এই কিভাবে করেন, কিভাবে ব্যালেন্স করেন কিভাবে চাকরি তারপরে আবার এই ধরনের মানে করা কিভাবে সম্ভব? প্র্যাকটিস এটা খুব কষ্ট, খুবই কষ্ট হয়, বিকজ ব্যান্ড মেনটেন করা, চাকরি করে ব্যান্ড মেনটেন করা লিটারেলি মিনস 2টা চাকরি করা। কারণ আমরা 7টা পর্যন্ত সকালে চাকরি করি, তারপরে 8টা থেকে রাতের চাকরি করি, যেটা হচ্ছে ব্যান্ড। অ্যাজ এ রিজাল্ট আমাদের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ড সবার সাথে একটা বিচ্ছিন্নতা চলে আসে, মানে গালি খেতে হয়, মানে অনেক অনেক মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস অনেক সহ্য করে আমাদের জন্য, প্রচুর জিনিসপত্র মিস হয়, নোবডি হ্যাজ আ লাইফ। থ্যাংক ইউ সাকিব ভাই। আমাদের নেক্সট কলার এখন লাইনে। আমাদের নেক্সট কলার হচ্ছে নাম উইথ রেজ। Okay. Question is, what do you think is the current situation for metal bands? বাংলাদেশে as far as I know, metal band আসলে মাত্র 2টা বা 3টা মানে published metal band যারা অ্যালবাম রয়েছে, there are very few. I think Poison Tree নিজে থেকে metal band বলে, Scarecrow একটা ব্যান্ড রয়েছে, I think ওরা নিজে থেকে metal band বলে, আর এটা হচ্ছে আমরা। I don't know if Victoria নিজে থেকে metal বলে কিনা, I'm sure. But সবার অবস্থা আমাকে ভালোই মনে হয় ভাই, স্পেশালি Scarecrow যে অ্যালবামটা বের করছে, ওটা অনেকে অনেক ক্রিটিসাইজ করছেন all that. But I really thought, try to think something fresh, something a bit different than the usual thing যেটা বাংলাদেশে আমরা দেখি। তো বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে যে আমি কাউকে পয়েন্ট আউট করছি না, ওই করছি না, বাংলাদেশে একটা জিনিস আমরা বারবার দেখি, which is why bands like Artspell and Black and Orphan অনেকগুলো গান stand out so much. Because বাংলাদেশে একটা 80s এর মধ্যে আটকে পড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। 80s মিনস সবাই ছোটবেলা থেকে মেডেন শুনে আসছে, and for some reason মেটালিকা মেডেনের কিছু প্রোগ্রেশন স্টাইল আছে, ওইটার বাইরে আর কেউ যায় না। আই ডোন্ট মিন যে জিন্সের মতো পাগলামি করতে হবে বা টুরের মতো ভয়াবহ হতে হবে, ওরকম না। আচ্ছা, বাট ইটস সর্ট অফ স্টাক একটা জায়গায়। মানে ইভেন ব্যান্ডস লাইক ব্রিচ, who are my favorite, মানে পিচিগুলো আমাদের অনেক ছোটরা, পিচিগুলো আমার ফেভারিট হচ্ছে ব্রিচ। আচ্ছা, ব্রিচও একটু এখানে আটকে গেছে যখন অ্যালবামটা বের করছে। তো একটু টাইম দিলে আই থিঙ্ক ডেফিনেটলি অনেক বেটার হবে ইন দ্য ফিউচার। ওকে সাকিব ভাই, লাস্ট কলার মায়া। হাই, আমি মায়া। আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনাদের কোনো প্ল্যান আছে নাকি এই যে দেশের বাইরে কোনো কনসার্ট করার, একটু ওইটা জানতে চাই। থ্যাংক ইউ। আউটসাইডে আমাদের প্ল্যান বলতে কিছু নাই, বাট উই ডেফিনেটলি সামবডি বাইরে থেকে আমাদের ইনভাইট করে যে এসে বাজাও, তাহলে ডেফিনেটলি উইড লাভ টু কাম এন্ড প্লে। বাট আমরা মানে উই নট প্ল্যানিং এনিথিং লাইক দ্যাট, বিকজ উই ডোন্ট নো হাউ টু প্ল্যান ইট। সবাই চাকরি বাকরি করি, সময় নেই এত বসে থাকবো।
তো ভাইয়া আপনার আজ থেকে 10 বছর পর ক্রিপ্টিক ফেটকে কোথায় দেখেন? আমি একটা ইন্টারভিউতে পড়েছিলাম hopefully will be one of the biggest bands in Bangladesh. When people talk about rock history, এখন যেমন আমরা এই আজম খান তারপরে রকস্টার এদেরকে নিয়ে কথা বলি, হোপফুলি তখন আমাদেরকে তারপরে আর্টসেল ব্ল্যাক অথরিন এই ব্যান্ডগুলোকে তখন ওয়ান অফ দ্য পিলার্স অফ রক কমিউনিটি এভাবে কিছুটা দেখা হবে। এটা আমার ছোটখাটো প্ল্যান। ভাই একটু আগে বললেন যে আপনাদের চাকরি বাকরি করেন, সময় কিছু নাই। আপনার যেহেতু মানে এত মানে সময় এত টানাটানি, মানে এই প্র্যাকটিস করা, কনসার্ট করা, কাজে যাওয়া, তো আপনারা প্রফেশনালি মিউজিশিয়ান হয়ে যান নাকি? এটা কারণ হচ্ছে যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি, আমাদের দেশটা তো ছোট, ইন্ডাস্ট্রি অত ডেভেলপ মানে আমরা যে টাইপের মিউজিক করি হেভি মিউজিক, ওই টাইপের মিউজিক করে ঠিকমতো ব্যান্ড চালানোর একটা সমস্যা। উই নেভার বি এবল টু ডু আমাদের ব্যান্ড মিউজিক। তখন আমাদের বাজারে যেটা পপুলার, লোকজন পছন্দ করলো নাকি, ওই সব চিন্তা ভাবনা করে মিউজিক করতে হবে, ইনস্টেড অফ থিঙ্কিং যে আমাদের যেটা ভালো লাগছে। মানে উই অলওয়েজ থিঙ্ক যে দ্য ডিফারেন্স বিটুইন আ সাকসেসফুল মিউজিশিয়ান এন্ড আনসাকসেসফুল মিউজিশিয়ান ইজ লাক। সাকসেসফুল হয় ও নিজের যেটা ভালো লাগে ওটা বাজায়, লোক সবাই পছন্দ করে। তো উই ডোন্ট কেয়ার when a real musician wants to make music মানুষকে পছন্দ করার জন্য, নিজেকে নিজের ভালো লাগে আমি এটা শেয়ার করতে চাই। ওটা সম্ভব না যদি আমরা এখানে প্রফেশনাল মিউজিশিয়ান হই। তাহলে আমাদের বাজারের ডিমান্ড অনুযায়ী কাজ করতে হবে, আর ওটা করলে ইউল নেভার গেট গুড মিউজিক জীবনে পাবো না। আচ্ছা আচ্ছা, আমাদের টিএসএফ ভাই ফোরাম থেকে জিজ্ঞেস করছে যে আপনাদের কম্পোজিং কেমনে করেন, তারপর মানে মানে স্পেশাল কোনো ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট ইউজ করেন নাকি? রেকর্ডিং এ ভেরি লাকি যে আমরা ফাইনালি বিদেশের কিছু অ্যাডভান্স টেকনোলজি বাংলাদেশে আসছে। ফর এক্সাম্পল রেকর্ডিং এ আমরা প্রোডাক্ট ইউজ করেছি কম্পিউটার বেসড সফটওয়্যার, এন্ড আমাদের নিজেদের এফএক্স প্রসেসর আমরা এবার স্পট লাইভ ইফেক্ট প্রসেসর আছে ওটা ইউজ করেছি। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা মানে অ্যালবামের সময় আমাদের সবার নিজস্ব ইকুইপমেন্ট আছে, অ্যাম্প আছে, নিজেদের গিটার, নিজেদের প্রসেসর, এটা আর কখনো ছিল না। আচ্ছা, তো নিজেদের ইনস্ট্রুমেন্ট প্লাস স্টুডিওতে 64 ট্র্যাক ইউজ করে প্রোডিউস করে করা, এই ব্যাপারটা আমাদেরকে হেল্প করছে লট। মানে জানো আলটিমেটলি যে টাইপের মিউজিক আমরা করতে পেরেছি, এটা মোস্ট প্রবলি 4 ইয়ার্স ব্যাক এটা হতো না, 4-5 ইয়ার্স ব্যাক হতো না। ও আচ্ছা, আর আপনাদের মানে অ্যাকচুয়ালি কম্পোজিশন কোথায় হচ্ছে? লাইক আপনারা মানে প্র্যাকটিস করেন কি মানে কোনো স্টুডিও রেন্ট করে নাকি? না, উই হ্যাভ আওয়ার ওন প্র্যাকটিস রুম। আমার গিটারিস্টের বাসায় ওখানে ছাদে উই বিল্ড দ্য প্র্যাকটিস রুম। ওখানে ম্যাক্সিমাম কম্পোজিশন, জ্যামিং সব ওখানেই হয়েছে। প্লাস আমাদের গিটারিস্টরা ইন্ডিভিজুয়ালি বাসায় যখন নিজেরা সিটিং উইথ গিটার, তখন দে কাম আপ উইথ ছোট ছোট রিফস বা আইডিয়াস, ওগুলো আমরা মোটামুটি বসে মেক দ্য সং। আমাদের মার্ক ডগ ভাইয়ের কাছ থেকে একটা কোশ্চেন ছিল যে আপনাদের ব্যান্ডে হুজ দ্য হট হেড আর হুজ দ্য কুল হেড? হট হেড হচ্ছে বেসিক্যালি আমি, আর আমার দুটো কন্ট্রোল ফ্রিক। তো অনেক চেঁচামেচি হয়, অনেক কিছু হয়, যে আমি যেটা বলছি এটা হচ্ছে না, হঠাৎ করে রেখে যাই, কিলাকিলি করি। বেসিক্যালি ফার্স্ট আমার সহানের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, আমার ফার্স্টের মধ্যে ঝগড়াঝাটি হয়। কুল বেসিক্যালি ফার্স্টে বেসিক্যালি কিপস এভরিথিং কুল। মানে বাইরে যদি আমাদের জ্যামিংটা নিয়ে আসে, আমাদের ভাবতে যে ব্যান্ডটা কারোই ভেঙে যাবে, কারণ প্রচুর মারামারি ছিল এইসব হতেই থাকে সারা করে। But that's the way we work. And we all know that it's nothing personal and it's part of making music. যদি ওখানে উন্নত জনের দেখতে যে বাপা ধরে গাড়ি গালা হচ্ছে, আপনি গাড়ি গালা হচ্ছে, এসব we usually don't usually now we almost allow anybody আমাদের jamming session. বাইরে থেকে আমরা কনসিয়াস হয়ে যাই, সেভাবে নিজেদের এক্সপ্রেস করতে পারি না, একটা এক্সপ্রেস করতে মতো বাজাতে পারি না, তো সবকিছু মিলে একটা বিচ্ছিন্ন অবস্থা। আচ্ছা ভাইয়া, আপনাদের কি এখন কোনো রিসেন্টলি কোনো মিক্সড অ্যালবামের কোনো কাজ চলছে? হ্যাঁ, আমাদের একটা অ্যালবাম বের হবে। লিজনাতে আমাদের একটা গান আছে which is extremely experimental for আমাদের ব্যান্ড। আবার ফোক টাইপের গান হয়ে যাবে না তো? লাস্ট এপিসোডে ফুয়াদ ভাই বলছিলেন যে যদি ক্রিপ্টিক ফেট ফোক টাইপের কোনো গান করে আর বাংলা ব্যান্ড যদি হার্ড রক করে, তো দ্যাটস গোনা বি লাইক আ ব্রেকিং নিউজ। সো আপনি আগে থেকে আমাদেরকে জানিয়ে রাখেন যাতে আমাদের হার্ট অ্যাটাক না হয়। না, ফুয়াদ actually is very close to the truth. Basically both Bulo and আমি were both thinking যে একটা
মানে বাংলা ফিচারিং 54 অথবা 56 ফিচারিং বাংলা এটা একটা গান করা আমার ইচ্ছা। Oh wow. দুইটা ব্যান্ডের স্ট্রেংথ মানে I'm not gonna sing folk and she's not gonna sing rock, but দুইটা মিলায় যতটুকু করা যায়। আমার এই চিপ ফিউশন ভালো লাগে না, মানে খামাখা একটু ফোক করে বলে ফেললাম যে আমি খুব ফিউশন করছি, করলে ঠিক মতো করবো নাহলে করবো না। ভাইয়া আমাদের polapmine.com বসের থেকে একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা যখনই হার্ড রক চিন্তা করি, রক মেটাল চিন্তা করি, রক মিউজিক চিন্তা করি, সাথে সাথে দুটো জিনিসও মনে চলে আসে, একটা হচ্ছে ড্রাগ আর একটা হচ্ছে সেক্স। সো আপনারা বাংলাদেশের লাইক ওয়ান অফ দ্য টপ কি বলবো, লাইক আপনারা জিনিসটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সো আপনাদের কাছে এই দুইটা, এই ড্রাগ এন্ড সেক্স, এসব নিয়ে কি এক্সপেক্ট করা যাচ্ছে তাহলে? লাইক আপনাদের মধ্যে জিনিসটা কতটুকু প্রবল? বি অনেস্ট। হ্যাঁ, আই উইল বি কমপ্লিটলি অনেস্ট। এটা কথাই আছে ওয়েস্টে যে সেক্স, ড্রাগস এন্ড রক এন্ড রোল। ইয়া এক্স্যাক্টলি। সেটা এখন জিনিসটা হচ্ছে যে ওয়েস্টে রক অর মেটাল ইটস এ ওয়ে অফ লাইফ। ওরা কিন্তু বাবা মার সাথে বাসায় থেকে থেকে রক মিউজিক করে না। ওরা 16-17 বছর বয়সে বাস থেকে বের হয়ে যায়, দে হ্যাভ ওন লাইফ, গিটার কান দিয়ে বেড়ে গেল, সকালে রেস্টুরেন্টে কাজ করবে, রাতে জগিং করবে, এন্ড দেন দে মেক ইট বিগ। তো ওদের জন্য এই টার্মটা একদম প্রযোজ্য। অনেক ওপেন সোসাইটি, অনেক ডিসেন্ট সোসাইটি। তো মানে আমাদের সোসাইটিতে এটা চলে না। আমরা সেটা একদমই না, কিন্তু আমরা এট দি এন্ড অফ দ্য ডে না প্রিটেন্ড রকার্স, উই আর নট রিয়েল রকার্স। প্রিটেন্ড রকার্স থাকি, আমি সব ভদ্র, ঈদের নামাজ পড়ি, রাস্তায় সাথে থাকি, সবার একটা ভদ্র গার্লফ্রেন্ড আছে, অথবা আমার এই যে তো অনেকেই বিয়ে করে হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি প্রিটেন্ড রকার্স, আমরা হচ্ছে রিয়েল রকার্স। আমরা আমরা সবাই আছে না বাবা মা আমাদের সন্তান। তার মানে কি শাকিব ভাই আপনি কি তাহলে অ্যাভেলেবল, আই মিন আপনি কি সিঙ্গেল? আমি হ্যাঁ, আনফরচুনেটলি। ওকে, দ্যাটস জাস্ট নাইস টু নো দ্যাট। ওকে সাকিব ভাই, থ্যাংক ইউ আবার আমাদেরকে নিয়ে এত পেশেন্স থাকার জন্য। আমি রিয়েলি হ্যাপি polapmine.com এর সাথে ইন্টারভিউটা হলো। ধন্যবাদ জানাবো অনেক আমাদের বন্য ফুয়াদ আর রেডিও ফুর্তি আরাফাত ভাইকে। আর আমরা polapmine.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে বাসি ঈদের টাটকা শুভেচ্ছা জানাচ্ছি। আর ফারশিদ ভাই, ওয়াহিদ ভাই, সরফরাজ ভাই, ফারহান ভাই, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এবং আমরা আবারও বলতে চাই যে দানব অ্যালবামটা খুবই জোস, খুবই সুন্দর হয়েছে, আমরা সবাই এনজয় করেছি এবং আপনারা সামনে আরো ভালো করেন। আমি আমার পক্ষ থেকে I want to thank polapmine.com and polapmine.com, all the web users and যারা ইন্টারভিউ শুনবে। I want to thank everybody for listening to Danav and obviously liking the album. I want to thank you guys personally for listening to Danav and taking the time এই একটা ঝামেলা করে আমার সাথে ইন্টারভিউ অ্যারেঞ্জ করা। আমি যদি সরি তো ইন্টারভিউ ব্যান করে দিয়েছি, মানে বাংলাদেশ আনফর্চুনেটলি এখনো প্রযুক্তিতে অনেক কিছু আছে। জি জি, হোপফুলি ইন দ্য নিয়ার ফিউচার আমরা আবার আপনাদের ফুল ব্যান্ড কে নিয়ে আবার ইন্টারভিউ করা শুরু করব ইনশাআল্লাহ। ওয়াও, শাকিব ভাই ফার্স্ট অফ অল এত কুল একটা গাই, সেকেন্ড অফ সিঙ্গেল। ওয়েল আমি বলবো ফার্স্ট অফ অল এত পেশেন্স একটা মানুষ, আমাদের এত ঝুটঝামেলার পরেও উনি মানে আমাদেরকে সময় দিল এত কষ্ট করে, এবং খুবই ভালো লাগলো। খুবই ফ্রেন্ডলি উনি, এটা ব্যাপারটা খেয়াল করেছেন? হ্যাঁ, খুবই ফ্রেন্ডলি। আচ্ছা, আমাদের নামটা কি ঠিক হয়েছে? পোলাপাইন টিউটরিং। আর আমার নামটা রিজেক্ট না করলো। সরি না, তোমার নামটা রিজেক্ট অ্যাকচুয়ালি করে নাই, এটা এখন মানে নাম হলো polapmine.com টিউটরিং। এসব লেখাপড়া শিখি, অথবা ট্যাগলাইন, মানে এগুলো তো মানে নতুন কনসেপ্ট, web.2 না 2.0 কি জানি বলে না, নতুন কনসেপ্ট বের হয়। কিন্তু এখন যেটা শুনলাম হলো আমাদের পিছনের রাস্তার ছেলে, উনি নাকি ওটাকে আরো কয়েক স্টেপ আগায় নিয়ে যাবে, ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশে কোচিং এর বিজনেসটা খুব ভালো হবে। হ্যাঁ, তো দেখা যাক কি হয় না হয়। আমরা তো খুবই সাপোর্ট করি এটা, এবং আমাদের মেম্বাররাও খুবই সাপোর্ট করে। নট অনলি অ্যাবাউট মিউজিক, লাইফে লেখাপড়ারও দরকার আছে, নাহলে মিউজিক করবো কেমনে? তাহলে মিউজিক করবো কেমনে? আমাদের এখন নেক্সট হলো আমাদের যেটা আছে হলো যে আমরা ডি রকস্টারের সাথে কথা বলার কথা। ডি রকস্টার আর ডি
ওটা জিজ্ঞেস করবো না আমরা তাহলে। অলরাইট, সো এই হলো আমাদের দি রকস্টার শুভ। শুভ কেমন আছেন শুভ ভাইয়া? হ্যাঁ, ইটস গোয়িং অন, ভালো আছি। আচ্ছা, বাসি ঈদ মোবারক। পোলাপাইন.com সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে ঈদ একটা বড় একটা শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো শুভ ভাই আপনি বলেন তো, এখন আপনি নাকি এখন দি রকস্টার নাকি ডি রকস্টার? ডি রকস্টার, ডি ফর ডিজুস নাকি ডি ফর দা? ডি ফর ডিজুস। এখন আপনি কেমন লাগছে, আপনি যেহেতু এখন সুপার রকস্টার হয়ে গেলেন? আসলে এখন ফিলিংসটা তো অনেকদিন হয়ে গেল, বাট এখন সবসময় যেটা হওয়ার পর থেকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে রেসপন্সিবিলিটিটা বেড়ে গেল, অনেক বড় রেসপন্সিবিলিটি হলো। বিশেষ করে এটা যেহেতু একটা টেলিভাইজ একটা প্রোগ্রাম ছিল, আর এখানে ম্যাচ পিপলের একটা অ্যাক্টিভিটি ছিল, দ্যাট ইজ SMS। তো যারা আমাকে এক্সপিরিয়েন্স করেছে তাদের প্রতি আমার একটা নর্মালি একটা রেসপন্সিবিলিটি চলে আসে, তা তো বটেই, শ্রোতাদের কাছে। তো ওইটা নিয়ে একটু টেনশন দ্যাট আই এম ওয়ার্কিং অন। এবং আফটার দ্য ডিরেক্টর আমি আসলে কোনো সময় নর্মালি অ্যাজ ইউজুয়াল সোলো আর্টিস্ট হতে চাইনি। দ্যাটস ওয়াই যদিও এই অ্যাচিভমেন্টটা আমার সোলো, বাট I just want to share my credit to all of my band members. আমার একটা ব্যান্ড আছে, that is Roots. আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ভাইয়া we are working together. তো আপনি আমাদেরকে একটু বলেন যে কিভাবে শুরু করলেন, কিভাবে রুট শুরু হলো? রুটস এর রুটটা আমাদেরকে বলুন। রুটস এর রুটটা হচ্ছে আমরা সবাই একসঙ্গে যারা মেম্বার আছি, আমরা মিউজিক করছি, একসঙ্গে বাজাচ্ছি বা একসঙ্গে গান করছি প্রায় 9 বছর হয়ে গেল, 98 থেকে। আচ্ছা, 98 থেকে আমরা তখন আমাদের আসলে ইনফ্যাক্ট একসঙ্গে মিউজিক করতাম, বাট আমাদের কোনো ছিল না যে আমরা এই নামে করবো বা কোনো নাম নিয়ে আমরা কোনো একটা টেনশনে ছিলাম না। আমরা থেকে একসঙ্গে কাজ করবো, একসঙ্গে মিউজিক করবো, দেখছি। ফ্রেন্ড সার্কেলের থেকে এটা শুরু হলো নাকি জাস্ট ফ্রেন্ড সার্কেল? দুজন ফ্রেন্ড, যেমন আমাদের মেম্বার যে এনআইট, ও হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, আবার আমাদের বাকি মেম্বার আমাদের একটু বয়সে সিনিয়র। আচ্ছা আচ্ছা। বাট মিউজিক্যালি একটা মিউজিক্যাল একটা শোতে গিয়ে, বিভিন্ন শোতে গিয়ে, বিভিন্ন ইভেন্টে বিভিন্ন সাথে পরিচয় হয়। যেহেতু আমরা প্রত্যেকে ফ্রিল্যান্সার মিউজিশিয়ান ছিলাম, সবার সাথে কাজ করতে করতে গিয়ে এই 6 জন মেম্বারের সাথে একটা বেশি করে ওঠে। তো 6 জন মেম্বার মিলেই আপনাদের রুটস? হ্যাঁ। তো তারপরে আমরা ওয়ার্ক টুগেদার, একসঙ্গে অনেকদিন কাজ করি। তো আমরা তখন আবার আমাদের 4 জন মেম্বার আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম। আচ্ছা। তো ওখানে একটা সংগঠন ছিল, ওই সংগঠনে আমরা সব 4 জনই যুক্ত ছিলাম। তো হঠাৎ করে বাংলাদেশে একটা ব্যান্ড কম্পিটিশন শুরু হয়, সেটা হচ্ছে যে বেনসন এন্ড হেজেস স্টার সার্চ। ওই কম্পিটিশনটা আমরা হুট করেই নাম দিলাম। তো আমাদের যে ইউনিভার্সিটি সংগঠনটা ছিল, নাম ছিল কমল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই সংগঠন থেকে আমাদেরকে বললো যে তোমরা যদি দিতে চাও তাহলে আমরা তোমাদেরকে সব ধরনের হেল্প করবো। তো আমরা খুব খুশি মনে হয়, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তখন আমরা সবাই মিলে হুট করে দেওয়া। তো ওই সংগঠনের নামের আন্ডারে। এটা কোন বছর? এটা ছিল 2006। ও আচ্ছা, রিসেন্ট। তো আপনাদের তো রুটস এর একটা অ্যালবাম বের হয়েছে, আমরা যা জানি, শুকতারা। হ্যাঁ, শুকতারা। আমরা সেদিন গানগুলো শুনছিলাম, বেশ ভালোই লাগলো। তো আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে দেখা যায় যে ইদানিং যেসব বাংলাদেশে যেসব হার্ড রক মেটাল ব্যান্ডগুলো যেগুলো বের হচ্ছে, দেখা যাচ্ছে যে অবশ্যই গানগুলোর মধ্যে একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আছে, কিন্তু ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সটা এমনই যে দেখা যায় যে বাংলা উচ্চারণ করতে গেলে উচ্চারণগুলো অনেকটা বাংলিশ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি? ইন জেনারেল আমি বলছি, টু বি অনেস্ট আপনার গান আমার খুবই ভালো লেগেছে। সো আমি এর ধরনের কিছু পাইনি, জাস্ট টু মেক ইট ক্লিয়ার। থ্যাঙ্ক জানাচ্ছি আপনাকে এবং যারা শুনেছে যে হ্যাঁ, ওই ধরনের ইনফ্লুয়েন্স আমার মধ্যে একদমই নাই, বা আমাদের মধ্যে একদমই নাই, যে বাংলাকে একটু বিকৃতভাবে উচ্চারণ করা। তো এটার মধ্যে কোনো স্মার্টনেস আছে বলে আমার কাছে মনে হয় না। তো ইন জেনারেলি যেটা বলবো সেটা হচ্ছে যে সবার সাথে আমাদের থিঙ্কিং একটু ডিফারেন্ট। আমাদের সমসাময়িক বা আমাদের পরের দিকের যে ব্যান্ডগুলো রয়েছে, যাদের সম্পর্কে এই কথাগুলো হচ্ছে, যে বাংলা কথা বাংরেজি করে করা,
ওদের থিম হয়তো বা এরকম, ওরা ওয়ার্ল্ড ফ্যাশনের সাথে নিজেদেরকে সম্মিলিত করে কোনো কাজ করতে চায়। আর আমাদের কাছে যেটা হচ্ছে, আমার সংস্কৃতিটাকে আমি ওয়ার্ল্ডে একটা নতুন কিছু ইনপুট দিব। আমি অন্য কারো সংস্কৃতি বা অন্য কারো সাথে অ্যাডপ্ট না করে আমার সংস্কৃতিটাকে আমি অন্য কোথাও প্রকাশ করতে চাচ্ছি। এই কারণে কোনো সময় চিন্তা করি না যে বাংলাকে অন্যভাবে বা বিকৃতভাবে উচ্চারণ করা বা মিউজিক্যালি টোটালি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স হওয়া, সেটার মধ্যে না। তবে ওয়েস্টার্নের যেহেতু আমরা মিউজিশিয়ান যারা রয়েছি, উই আর প্লেইং দ্য ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, তো ওদেরকে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ফলো করতে হয়। বাট উই হ্যাভ টু ফিউশন আওয়ারসেলফ, ফিউশন করতে হবে আমাদের নিজেদের সংস্কৃতির সাথে ওদেরটাকে মিলিয়ে একটা বেটার। তবে ভাষার ক্ষেত্রে সবার আগে চিন্তা করতে হবে যে বাংলা গান গাচ্ছি আমি, তো আমার দ্য ওয়ে আই প্রোনাউন্স সেটাও হবে বাংলা। আচ্ছা ভাই, আমার যেটা মানে পার্সোনালি যেটা মনে হয় যে ওরা ইচ্ছা করে ওরা ঠিক করছে না, কিন্তু ওইটা মানে উচ্চারণটা ওরকম হলে মানে গানটা একটু মানে ন্যাচারাল মনে হয়। কারণ অ্যাকচুয়ালি তো মিউজিকটা তো কমপ্লিটলি ওয়েস্টার্ন, সো মানে ওখানে এভরিবডি মানে সবাই ইংলিশ এক্সপেক্ট করে, কিন্তু আমরা বাংলায় গাচ্ছি এবং বাংলার ছন্দ মিলানোর জন্য মাঝে মাঝে একটু মানে একটু বেকাদায় পড়ে যায় আর কি। নাকি আপনার মনে হয় যে ওইটা স্টাইল করে করছে? আপনি কি সাপোর্ট করছেন এটাকে শিয়াল ভাই? না, সাপোর্ট ঠিক করছি না, কিন্তু মানে আমার যেটা মনে হয় যে মানে মিউজিকের কারণেই মানে প্রোনাউন্সিয়েশনটা একটু চেঞ্জ হয়ে যায়। মিউজিকের কারণে প্রোনাউন্সিয়েশন কিভাবে চেঞ্জ হয় আপনি আমাকে সেটা বলেন। আমার যদি হারমোনিয়াম যদি বাজে, আমি যেভাবে উচ্চারণ করব, আমার গিটার যদি বাজে, ড্রাম যদি সাথে থাকে, আমার তো উচ্চারণ সেভাবে করা উচিত। এমন না যে ওই গিটারের জন্য আমার ভয়েসের প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায়। অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টগুলোর জন্য ঠিক না, এটা হলো আপনি কি বাজাচ্ছেন। এখন যদি আপনি ওই গানস এন্ড রোজেস এর ডোন্ট ইউ ক্রাই বাজাতে থাকেন এবং ওটার বাংলা ভার্সন গেতে চান, আপনি হয়তো একটু আমি তার মানে এই না যে আমি এটা বাংলিশ করে ফেলবো, ইদার বাংলা অথবা ইংলিশ, রাইট? অনেক গানের মধ্যে ইংলিশ পার্ট থাকে, দ্যাটস ফাইন। আমি সেটা বলছি না, আমি বলছি যে মানে বাংলিশ উচ্চারণ যেগুলো। হ্যাঁ, মানে এখন আমি যেটা মানে শুভ ভাইকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, তুমি আমাকে ইন্টারাপ্ট করার আগে, যেটা হলো যে আপনার কি মনে হয় যে এটা ওরা ইচ্ছা করে করছে নাকি ওদের মানে জাস্ট হয়ে যাচ্ছে? ইচ্ছে করে কেন বলবো, যে ওদের সাথে যখন কথা বলি ওদের কথাগুলো কিন্তু এরকমই থাকে। এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। আচ্ছা, তার মানে এটা মানে ইটস মোর ন্যাচারাল আর কি, মানে গানে থাকুক যারা ওরা এইভাবে ইউজ টু। হ্যাঁ, আমি কোনো স্টেরিওটাইপ করতে চাচ্ছি না, কিন্তু বেশিরভাগ টিনেজে কিন্তু শুরু হয় এসব মানে ব্যান্ড ফর্ম করা, গান করা, গিটারে টুংটুং করা, তারা কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে ইংলিশ মিডিয়াম কিডসরা করছে। সো তুমি স্টেরিওটাইপ করতে যাচ্ছ না, তাই না? আমি জাস্ট এটা ফার্স্ট আগে ক্লিয়ার করে নিলাম যে আমার সেটা ইন্টেনশন না। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এটার একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে, যে কারণ বাংলাদেশে থাকছি কিন্তু আমার পড়াশোনা করছি আমি ইংলিশে, আমাকে ওখানে কথা বলতে হচ্ছে ইংলিশে, আমি গান শুনছি ইংলিশ গানগুলা, অবভিয়াসলি এটা চলে আসতে পারে, আমার যেটা মনে হয়। এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে পার্সোনালি আমি বলছি, সেটা হচ্ছে যে লিসেনিং এর ব্যাপারে বা মিউজিকের ব্যাপারটা, মিউজিক আমার কাছে মনে হয় মিউজিক মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইডই একটা ল্যাঙ্গুয়েজ। মিউজিকের ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো ডিফারেন্সিয়েট করা যায় না, মিউজিক ইজ মিউজিক। সো আমি এখানে অ্যাজ এ লিসেনার কিন্তু আমি প্রচুর ইংরেজি গান শুনতেছি, এটা কোনো সমস্যা না। আমার কথা হচ্ছে যে ওটাকে আমি কমপ্লিটলি অ্যাডপ্ট না করে ওখান থেকে আমি ভালো কিছু নিলাম, ওখান থেকে কিছু জিনিস নিয়ে আমার সংস্কৃতির সাথে কিছু জিনিস মিলিয়ে টোটালি একটা ভালো আউটপুট দাঁড়া করানো। কিন্তু আমার কথা হচ্ছে যে জানতে চাচ্ছি আমি বাংলা গান, বাংলা ভাষার গান গাচ্ছি, তো বাংলা ভাষাটাকে আমার ওইভাবেই উপস্থাপন করতে হবে, তবে বাংলা ভাষায় আমরা কথা বলি। হ্যাঁ, খুব ভালো বলেছেন, শুনে খুব ভালো লাগলো। মানে ইংরেজি কোনো সেন্টেন্স ইউজ করি, এটা কোনো আলাদা ব্যাপার, ওটা ডিফারেন্ট ব্যাপার। বা যখন আমি বাংলা কথাই বলতেছি তখন আমাকে অবশ্যই উচ্চারণটা করতে হবে বাংলার মতো করে, এটা তো আমার ভিউ। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু এখন যদি ধরেন আমি যদি সিলেট থেকে আসি, আমার তো একটা আঞ্চলিক টান থাকবে, ওরকম যেহেতু মায়া পায়ন আমাদেরকে স্টেরিওটাইপ করে ফেলছে, তো আমরা ইংলিশ মিডিয়াম থেকে আসি, তো আমাদের ওখানকার একটা আঞ্চলিক টান তো এসে পড়তে পারে। না, আমি জাস্ট মানে আমি আসলে ডিফেন্ড করছি না ঠিক, কিন্তু মানে আমার যেটা মানে মনে হয় যে মানে আপনার যদি আঞ্চলিক একটা টান থাকে, এখন এটা মানে চিটাগাংয়ের হোক, সিলেটের হোক, বা একটু ইংলিশের হালকা ধাঁচ থাকে, কিন্তু তাও তো মানে সে মন থেকে যেহেতু বাংলা গান গাওয়ার চেষ্টা হচ্ছে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার জানা পরিচিত প্রচুর সিঙ্গার রয়েছে যারা সিলেট বা চিটাগাং, ঠিক আছে, কিন্তু তারা অনেক ভালো গান গায়, অনেক ভালো গান গায়। অ্যাজ এ সিঙ্গার এস্টাবলিশ হতে পারছেন একটা কারণটা হচ্ছে যে তারা তাদের আঞ্চলিক টানটাকে গানের মাঝখানে চলে আসতেছে, তো এই কারণে কিন্তু তারা সিঙ্গার হতে পারেনি বা এস্টাবলিশ হতে পারছে না অ্যাজ এ সিঙ্গার, যেহেতু তাদের আঞ্চলিকতার টানটা রয়েছে। কোন একটা কম্পিটিশনে আসলে তাদের এটা কিন্তু নাম্বার কাটা যায়,
জি জি, এখন তাহলে কি আপনি বলবেন যে একটা আর্টিস্টের তাহলে স্কিল থাকা উচিত যে মানে সে তার আঞ্চলিক টানটা ছেড়ে মানে একদম মানে শুদ্ধ ভাষায় গান গাওয়া, মানে যখন যেটা দরকার আর কি। হ্যাঁ, যদি সে আঞ্চলিক গান না গেয়ে থাকে, যদি ভার্সেটাইলিটি রাখে গানের মাঝখানে, যদি আমি কমপ্লিটলি বাংলা আধুনিক গান গাবো, সেক্ষেত্রে তো আমাকে আঞ্চলিক গান রাখতে হবে না। সরি, কোশ্চেনটা আমার মানে এরকম আমি যেই মিনিং এ করেছি জিনিসটা টোটালি অপোজিট, ফিলোসফিক্যাল হয়ে গেল। হ্যাঁ, অন্যদিকে চলে গেল। আচ্ছা, তো আপনার স্পন্সর ছিল হচ্ছে বেনসন অ্যান্ড হেজেস থেকে, রাইট? হ্যাঁ, স্টার সার্চ। আচ্ছা, আমি যখন বাংলাদেশে ছিলাম আজ থেকে 6-7 বছর আগে, তখন তো এতটা ছিল না, এতটা এভাবে টেলিভাইজড হতো না, SMS করার সুযোগ ছিল না, কিছু ছিল না। কিন্তু যতটুকু জানি মানে থেকে আমার পার্সোনাল ইন্টারেস্ট থেকে, ভাইকিংস ছিল 2000-এ হচ্ছে ওরা হলো 99-এ। আচ্ছা, সরি, 99-এ হচ্ছে ওরা ফার্স্ট হলো, রাইট? তখন হচ্ছে আমার মনে আছে যে ওরা বেশ বড় করে একটা কনসার্ট করেছিল, সেখানে ওরা গান করেছিল, তারপর কানির সুবর্ণা, তারপর বেশ মানে আরো মানে যারা মানে এ লিস্টার, হ্যাঁ, মিউজিশিয়ান বাংলাদেশে, ওরা সবাই মিলেই করেছিল, কনসার্ট করেছিল। কিন্তু এখন ভাইকিংস কোথায়? এখন কিন্তু মানে আমি ভাইকিংসের মানে তেমন কোনো শুনি না যে অ্যালবাম বের হচ্ছে, কিংবা ইভেন ওদের কোনো গান আমি কোনো মিক্সড অ্যালবামেও খুঁজে পাচ্ছি না, যেখানে অনেক আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের যাদের আমরা নাম জানি না, কিছু না, ওরা গান করছে। হ্যাঁ, আপনার পার্সোনাল কি কমেন্ট থাকবে এই ব্যাপারে? অ্যাজ ইন লাইক যখন যারা স্পন্সর করছে আপনাদেরকে, যারা মানে সার্চ করে আপনাদেরকে নিয়ে আসছে, তারা কতটুকু আপনাদেরকে হেল্প করছে, কতটুকু আপনাদের পেছনে থাকছে, কতটুকু কিভাবে আপনাদের সহায়তা করছে? টু বি ফ্র্যাঙ্কলি, আমি আপনার সাথে একদম ফ্র্যাঙ্কলি আলাপ করছি। হ্যাঁ, এটা হচ্ছে যে বেনসন এন্ড হেজেসের যে কম্পিটিশনটা ছিল, এটা ওয়ান কাইন্ড অফ মানে এমন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে যেটা আমি ওখানে ছিলাম, ওখান থেকে বেরিয়ে আসছি, সো হ্যাভ লাইক টু সে দ্যাট, সেটা হচ্ছে যে তারা একটা ব্যান্ডকে ফার্স্ট করার পরে বা একটা অ্যাওয়ার্ড দেওয়ার পরে প্রমোটের জন্য কিছুই করেনি। সো মানে বেনসন এন্ড হেজেসের স্টার সার্চটা ছিল আপনার মোটামুটি মানে ইট ওয়াজ জাস্ট আ কনসার্ট, একটা কম্পিটিশন ছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। হ্যাঁ, তবে এখানে হচ্ছিল যে পরবর্তীতে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে ওই মানে সিগারেটের অ্যাড একদম কমপ্লিটলি গভর্নমেন্ট বন্ধ করে দেয়। এটা হয় 2002-এর দিকে, 2001-এর দিকে। তখন থেকে হয় কি, যারা বেনসনের চারপাশ থেকে ব্র্যান্ডগুলো আসে, তারা তখন প্রমোট পাচ্ছে না, কারণ বেনসন তাদের জন্য কিছু করতে পারছিল না, তাদের নিজেদেরই অ্যাড দেওয়া বন্ধ। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, এইভাবে চার্জটা কমপ্লিটলি বন্ধ হয়ে গেল। আর ভাইকিং এর ব্যাপারটা হচ্ছে যে খুবই দুঃখজনক ব্যাপার যে ভাইকিং ব্যান্ডটা ভেঙে গেছে কয়েকদিন আগে, মানে বছর খানেক আগে, বছর দিয়ে। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে যে অনেকেরই প্রসপেক্ট থাকে, অনেকেরই অনেক ক্যাপাবিলিটি থাকে, বাট সাস্টেইন করে যাওয়াটা অনেক টাফ, যে অর্জনটা তুলে রাখা হালকা। এই কারণেই আসলে মানে আমিও 2003 থেকে ফার্স্ট হওয়ার পরে কিন্তু বেনসন থেকে কিছুই পাইনি আমাদের ব্যান্ড। তার পরবর্তীতে একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশন থেকে কিন্তু আমি রকস্টারে দিলাম। আচ্ছা, তো এখন আপনি আমাদেরকে বলেন আপনার জন্য দি রকস্টার আপনার জন্য ডিফারেন্টলি কি করছে? দি রকস্টার যেটা করছে, মানে যতটুকু আশা ছিল বা যতটুকু ওদের কমিটমেন্ট ছিল, তার 80% কমপ্লিট করেছে তারা, বাকি 20% এখনো বাকি রয়েছে। বাকি 20% হচ্ছে আমাদেরকে নিয়ে দুটো অ্যালবাম করার কথা ছিল বাচ্চাদের সাথে, মানে বাচ্চা হয়ে। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের সাথে অ্যালবামটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, আজকে থেকে 7 মাস হয়ে গেল, আমাদের রেজাল্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ডেফিনেটলি আপনার কমপ্লিট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এবং মানুষজন ইভেন আপনারা এতদিন পরে মনে করলেন, আমার কাছে মনে হচ্ছে যে মানুষজন আমাকে ভুলে গেছে। ওই জন্যই তো অ্যালবামটা বের হবে, আবার নতুন করে আপনাকে সবাইকে জানাই দেওয়া হবে। থ্যাঙ্কস আ লট। আর প্লাস আমরা আপনার ইন্টারভিউ নিচ্ছি, সো আমাদের 20,000 মেম্বার্স আছে, সেখান থেকে একটা নিশ্চয়ই বুস্ট পাবেন ইনশাআল্লাহ। প্লাস ইউ আর এ গুড সিঙ্গার, আপনাদের ব্যান্ডটা খুবই ভালো। হ্যাঁ, মানে সবকিছু মিলে ইনস্ট্রুমেন্টালে মানে সবকিছু দিয়ে আমার খুব ভালো লেগেছে। সুতরাং বুস্ট একটু দরকার হলেও জাস্ট মইটা ধরিয়ে দিতে হবে, তারপর আপনারা তরতর করে উঠে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, উইদাউট ইউ উই ক্যান ডু নাথিং। আপনাদেরকে ছাড়া কিন্তু যে কোনো সিঙ্গার বা যে কোনো ক্রিয়েটিভ লোকের কিন্তু একটাই ইয়ে হচ্ছে যে শ্রোতা বা অডিয়েন্স, তাদেরকে ছাড়া কিন্তু অনেক সময় মানে ওই ক্রিয়েটিভিটিটার কোনো দাম নেই। এখন তো বাংলাদেশে অনেক
ভালো ভালো ব্যান্ড বের হচ্ছে, অনেক অনেক ভালো গান হচ্ছে, অনেক ভালো গান হচ্ছে। লাইক আমরা এখানে বসে আমরা তো ইংলিশ গান শুনি, আমরা হিন্দি গান শুনি, আমরা স্প্যানিশ গান শুনি, আমরা ফ্রেঞ্চ গান শুনি, হ্যাঁ সব কিছুর পরেও বাংলা গানটা এখন মনে হচ্ছে ওয়াও দে আর গুড, লাইক সাউন্ড কোয়ালিটি এভরিথিং, লিরিক্সটা খুবই এখন ভালো। এখন আর ওই টিপিক্যাল ওই আমি তুমি চার তারা এই টাইপের আর লিরিক্স খুব কম হয়, হ্যাঁ হলেও আরও সুন্দরভাবে হয়। তো আপনাদের রুটসের ফিউচার প্ল্যানটা কি? হ্যাঁ, এখানে একটা কথা না বললি না, সেটা হচ্ছে যে বিজনেস আমার জন্য যেটা করেছে when I got the number 1 award, তখন আমি ওদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা তো আমার জন্য একটা সলো অ্যালবাম প্রোভাইড করবেন, তো বেটার হচ্ছে আমি সলো ক্যারিয়ার একদমই করবো না, মানে আমি কমপ্লিটলি ডিসাইড করেছি যে আমি সলো ক্যারিয়ারে যাবো না, ব্যান্ড নিয়ে করবো, যে ব্যান্ডটাকে নিয়ে আমার এতদিনের স্বপ্ন, তো প্লিজ ওদেরকে একটা হেল্প করেন, একটা ব্রেকআপ দেন। তারা আমাদেরকে 3টা অ্যালবামের জন্য একটা স্পন্সরশিপ দিয়েছে, সেটা একটা প্রোডাকশন কোম্পানির আন্ডারে, দ্যাট ইজ জি সিরিজ। সো মানে আমাদের বা আমাদের অস্ট্রে যারা ফ্যান রয়েছে বা রুটস যারা ফ্যান রয়েছে, ইট ইজ ভেরি ভেরি গুড নিউজ ফর এভরিবডি দ্যাট। হ্যাঁ, এবং মানে কংগ্রাচুলেশনস আপনার মানে সাইনিং হওয়াতে। থ্যাংক ইউ। সো আপনাদের তার জন্য মানে তার মানে এখন আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে পারি, তাই না? আমরা বসে থাকবো আপনার 3টা অ্যালবামের জন্য। ভাই আমার লাস্ট কোয়েশ্চেন, আর ইউ সিঙ্গেল? Only Maya Pan can answer that question. Shut up. এখন পর্যন্ত সিঙ্গেল, বাট আমার প্ল্যান আছে আগামী বছর আমি হয়তো মাঝামাঝি নাগাদ বিয়ে করব। আগামী বছর মাঝে মাঝিতে বিয়ে করবেন? মিস Dang it. আগামী বছর। Dang it. আর যে কেন 2-3টা বছর আগে পরিচয় হলো না, আহারে। তো এখন কি আপনার কোনো কোয়েশ্চেন আছে আমাদের জন্য, মায়া পাইনের জন্য স্পেসিফিক্যালি? Don't make me blush. কোয়েশ্চেন নাই, অনেক কমেন্টস আছে, আচ্ছা শুরু করেন, আমরা বসলাম শোনার জন্য। হ্যাঁ, অনেক কমেন্টস এর প্রথম কমেন্টস হচ্ছে যে আমার স্বপ্ন একটাই, সেটা হচ্ছে যে বাংলা সারা পৃথিবীর মিউজিকগুলোর মধ্যে বাংলা একটা গান অন্তত পক্ষে যাতে ইন্টারন্যাশনালি স্ট্যান্ড আপ করতে পারে। কারণ আমরা অনেক গান করি, অনেক গান আমরা এখানে কভারশন করি, যেখানে আমরা স্প্যানিশ গান করতে চাই, কিন্তু আমি স্প্যানিশ অর্থ বুঝি না, অন্য কোনো দেশের একটা গান করছি, কারণটা কি? গানটা আমার কাছে ভালো লাগছে। এরকম কোনো গান যেটা পৃথিবীর অন্য কোনো দেশের একটা মানুষ এরকম যদি বাংলা গান এইভাবে গানটা গায়, একটা কভারশন হিসেবে বাংলা গান যেটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ড আপ করতে পারে, এইটা হচ্ছে আমার অনেক বড় স্বপ্ন। হ্যাঁ, এবং আমাদেরও মানে খুব আশা যে এটা করা হোক, কারণ আমি ধরেন বাংলাদেশে থাকতে আমরা যেমন ইংরাজি গান টান শুনতাম, কিন্তু ধরেন আমার গত 2 বছরে আমার কোনো গান টান শোনা হয়নি, আমার এখন ম্যাক্সিমাম বাংলা গান শোনা হয়, কারণ বাংলা গানের কোয়ালিটি এখন অনেক বেড়ে গেছে। সো এই কারণে আমার অনেস্টলি আমার মানে ইংরাজি গান আর ওরকম শোনা হয় না। এবং আমি যা জানি এখন তো ধরেন অলরেডি দিল কি দয়া তা আছে মানে, এবং মানে আমার জানা মতে দিল কি দয়া এখন হলো আপনার পুরো বিশ্বে টপ 10 লিস্টের মধ্যে দিল কি দয়া ইজ ওয়ান অফ देम। ভেরি গুড নিউজ ফর আস। ঠিক আছে ভাইয়া, অনেক ভালো লাগলো, খুব ভালো লাগলো ভাইয়া কথা বলে, আমাদেরকে সময় দেওয়ার জন্য খুবই খুবই ধন্যবাদ। আর নেক্সট ইয়ারে যদি বাংলাদেশে যাই তাহলে কি আপনার বিয়ের দাওয়াত পাবো? ইনশাআল্লাহ চলে আসেন। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। ওকে, আচ্ছা তাহলে ইউ টু, খোদা হাফেজ। ফার্স্টের জন তো সিঙ্গেল ছিল আমাদের সাকিব ভাই, এই জন তো বলছে সিঙ্গেল, কিন্তু আবার বিয়ের টেম্পোরারিলি সিঙ্গেল আর কি, বিয়েরও তো প্ল্যান করে ফেলছে, আমাকে দাওয়াতও দিয়ে ফেলছে অলরেডি। একদম প্লেনের টিকিটটা পাঠিয়ে দিবে হয়তো। ওয়েল হি ইজ আ রকস্টার রাইট, সো একটা ফ্যানকে যদি না করতে পারে তাহলে তারপর কি এমনি রকস্টার না তো ডি রকস্টার। ওয়াও। অলরাইট পোলাপাইন্স, আমাদের ঈদের জন্য একটা খুবই স্পেশাল আছে। পোলাপাইন.com এবং রেডিও ফুর্তির পক্ষ থেকে ইবলিশ এবং পল। ওকে, হিয়ার আর দ্য বিগ নেমস: ফুয়াদ, বাবনা, রাসেল আর রোমেল। তাদের সাথে কথা বলেছেন, সো লেটস সি, এনজয়। দর্শক মণ্ডলী, আপনাদের সাথে আজকে আছি আমি পল, আর আমার সাথে আমাদের সামনে রয়েছে বাংলাদেশের মিউজিক জগতের অনন্য 3 প্রতিভা, রোমেল ভাই, ফুয়াদ ভাই অ্যান্ড বাবনা ভাই। রাসেল ভাই আমাদের সাথে নেই, কেন নেই ওটা আমরা একটু পরে ওনাদের কাছ থেকে জেনে নিব।
প্রথম কোশ্চেন তাদের জন্য আমাদের তরফ থেকে। আমার প্রথম প্রশ্ন বাবনা ভাইয়ের জন্য। ওয়ারফেজে যে আপনি এতদিন ছিলেন না, তারপর আপনি হঠাৎ করে এখন আবার পারফর্ম করতে শুরু করলেন, এটার কারণটা কি? মাঝখানে যে এত বড় একটা গ্যাপ ছিল, এটার কারণটা কি? আসলে কয়েকটা কারণ একসাথে আর কি। তখন আসলে আমি ঢাকা থেকে চলে আসছিলাম আমার মাস্টার্স করার জন্য ইঞ্জিনিয়ারিং এ, সো ওয়ারফেজ ছেড়ে দিতে হয়েছে আর কি তখন। তারপর আমার পড়াশোনা শেষ করে তারপর এখানে লাইফটাকে গুছায় নেওয়ার চেষ্টা হচ্ছিল আর কি। নেক্সট স্ট্রাগলটা ছিল যে রক মিউজিক তো করা হয়েছে, এখন কিভাবে নতুন কিছু করা যায়। সো ওই সময়টা একটা 4-5 বছর গেছে আমার, যখন আমি খোঁজ করতেছিলাম কি করা যায়, অ্যান্ড ইন দ্য প্রসেস আমি খোঁজ করতেছিলাম কাদের সাথে করা যায়। তো ইন দ্যাট প্রসেস আমি ফ্লামেঙ্কো খুঁজে পাইছি আর কি, সো দ্যাট কিপ মি বিজি। আর এর মধ্যে রোমেলের সাথে আবারও যোগাযোগ হয়েছে আমাদের, রোমেলও ইন্টারেস্ট শো করছে, সো আমার কাছে মনে হয়েছে এক্সেলেন্ট অপরচুনিটি টু ডু সামথিং নিউ। ভাইয়ের প্রতি আমার দ্বিতীয় প্রশ্ন, উনি কি এই অ্যালবামটার পর কন্টিনিউ করবেন, নাকি আপনি আবার চিন্তা করছেন যে আপনি আবার আপনার ব্যস্ততার লাইফে ফিরে যাবেন আর কন্টিনিউ করবেন না? ব্যস্ততা সবসময় থাকবে, তবে আমাদের চেষ্টা থাকবে রেগুলারলি করা। এখন রেগুলারলি বলতে হয়তো নট এভরি ইয়ার, অ্যাট সাম ইন্টারভাল। আর ওই গ্যাপটা আমার কাছে মনে হয় আর কি যে নেসেসারি। তাহলে ওই গ্যাপটার মধ্যে চিন্তা ভাবনা করে নতুন কিছু দেওয়ার চেষ্টা করা যায়। আমাদের মাঝে আজকে রাসেল ভাই নেই। রাসেল ভাই কেন নেই? রাসেল আসলে এখন খুবই বিজি, হলিউড এলএ এনভায়রনমেন্টে অনেক ভালো ভালো কাজ করতেছে। ও এলএতেই থাকবে, আমি হিউস্টনে থাকি, রোমেল থাকে ডালাসে, আর ফতো থাকে নিউ জার্সিতে। এখন তো আমরা এখন ওভাবেই কাজ করতেছি, হ্যাঁ, টু গেট এভরিবডি টু ফ্লাই ইন টু ডালাস রোমেলের স্টুডিওতে। ওভাবে কাজ করে করে দেন আমাদের কাজগুলো নিয়ে যাই আমরা যেখানে থাকি, ওখানে প্রসেস করি আর কি, আবার মিট করি, এভাবে কাজ হয় আর কি। এর জন্য এইবার তোমরা ফোর্থকে দেখতেছো, কারণ ফোর্থকে ফ্লাইন করার সময় ছিল এবার, তো রাসেল এসে কাজ করে চলে গেছে আর কি, অ্যান্ড বাদ বাকি কাজগুলো এলেতে করতেছে। আমরা এখন একটু রোমেল ভাইয়ের কাছে যাচ্ছি। রোমেল ভাই, আমরা আপনার প্রতিভাধর মিউজিকের খুব বেশি একটা কিছু আমরা দেখিনি। আমরা এতদিন জানতাম আপনি বেশিরভাগ সময় অনেক দিন ধরে আপনি ইংলিশ মিউজিকের সাথে খুব ইনভলভ ছিলেন, তারপরে হঠাৎ করে আপনি ডিসিশন নিলেন বাংলা মিউজিক শুরু করার। সো কীভাবে কোত্থেকে শুরু হলো, এভাবে এসে এখানে আবার এই 4 জনের সাথে মিশে বাংলা মিউজিক শুরু করার আপনি কীভাবে নিলেন, এটা যদি আমাদেরকে একটু বলেন। মিউজিক বেসিক্যালি ছোটোবেলা থেকে হ্যাজ বিন মাই লাইফ। আমেরিকাতে আসার পর I got extremely involved in music. From the second month I came to America, I started performing. অনেক local band দিয়ে আরম্ভ করেছি, local bandের বিভিন্ন style, from rock to country to jazz to symphony. And I tried to keep myself very busy because বাংলাদেশে তো কোনো মিউজিক এডুকেশন ছিল না, তো ওই জন্য my technique was I want to learn everything there is to know to make myself a better musician. ওই জন্যে I got involved in a lot of projects here and there, and just to learn. And ওটা করতে করতে I had great opportunities to meet a lot of renowned musicians, play with a lot of famous musicians, and perform almost everywhere in the country. It comes a time in your life, Jen, what is the, এত কিছু করলাম, okay, but the gap রয়ে গেল. So to close that gap, we decided, let's do something. And let's do something not to impress anyone, not to compete with anyone, but for us. Babna ji recently Flamingo guitar took, so that is amazing, and that's a very unique style. He styled master korte, it's not easy. Amar choto bhai Russell, ও যে স্টাইলে এখন ইনগেজ আছে, আমি যে স্টাইল ইনগেজ, দে আর অল সেপারেট জিনিস, কিন্তু আমি যে কাজ করতেছি, বাপনা ইজ ডুইং সামথিং সেপারেট, Rafa is doing something separate, Fuad is doing something separate. So ওই জন্যে I'm so proud to be involved in this project, and this means a lot to me. It means a lot to all of us, to Fuad, to Russell, to Babna, and I hope the audience understands যে আমরা কোনো specific আমরা কোনো
সিলেক্ট করতেছি না যে টোটালি হার্ড রক হবে অথবা সফট রক হবে অথবা জ্যাজ হবে, ব্লুজ হবে, ফ্লেমিকো হবে, ল্যাটিনো হবে। We're not doing that. We're trying to, do what we have fun doing, basically. Bangla করতেছি because we want to have fun doing Bangla songs, and we want to give, honestly, me personally, I'm very emotional about this project because it means a lot. Bangla music scene খুব miss করেছি for so many years. Then I see someone like Fuad doing mashallah so well and makes me feel so proud. Wow, look at Fuad, look at Habib, and look at all these great talents in Bangladesh. Kamal ekta album bar koreche, this, it is so amazing, and I want to be a part of that. Like Babna said earlier, আমরা সবাই ছড়াই ছিটাই আছি, আমি ডালসে থাকি, সবাই বিভিন্ন স্টেটে থাকে, and it's really hard to get everyone together একসাথে হয়ে to do this. So basically আমাদের সব মিউজিক কম্পিটিশন ফোনের মধ্যেই হয়। আমি আইডিয়া পেলে বাবনার কল দিয়েছে, বাবনা চেক দিস আউট, বাবনা আইডিয়া পেলে আমাদের কল দেয়, we call Russell, okay Fuad now, okay this is what we came up with, and we're doing it more for the fun factor than anything else. আমার এখানে একটু কোশ্চেন ছিল, ইন্টারভিউ শুরুতে ফুয়াদ ভাই ক্রেডিট নিতে চাচ্ছিল যে আপনাকে বাংলা গানের দিকে করার পিছনে ফুয়াদ ভাইয়ের হাত সবচেয়ে বেশি, এ নিয়ে আপনার বক্তব্য কি? You know what, I'll be very very honest with you. Fuad is like my brother, and I'm so proud of what he has accomplished in such a short time, and I'm a big fan of his. I'll be honest with you, I'm a very big fan of Fuad, and I feel so great he agreed to be a part of this project. It's really hard to find good people to work with that think alike. In the music industry, from the years, you've seen so many great bands out there. They're really awesome bands, but in a few years are being us, everyone the separate way. Why is that? Because it's really hard to find like-minded people. And knowing Fuad, I've known him for several years now, and I've always enjoyed his company, his talent, and I've always supported any talent from Bangladesh in any genre. Let's say in music, আমি যখন বাংলাদেশে আমি রাষ্ট্রধর গেলাম 2 বছর আগে, there are so many talent we saw in Bangladesh. We felt so good. We felt so amazed যে বাংলাদেশে যত newcomer, কত musician আছে, from guitarists to singers to bands, you name it, and আমরা যে দেখি and Russell are like, wow, this is so amazing. Because আমরা যখন দেশে ছিলাম তখন he was just starting, and now it came to a point, there's so many great musicians back home, and it just makes you feel good to be, what, I want to be a part of that. So I hope that answers your question in a very long way. রাসেল ভাই তো আপনার ভাই, তাই না? বাবনা ভাই আর ফুয়াদের মতো যদি কাউকে বিয়ে করতে হতো, আপনি কাকে করতেন? You know what, that's gonna be a, তুমি কি চাপাটা বেশি খেতে চাও নাকি কম খেতে চাও? let's put it this way. ফুয়াদ ভাই, এবার আপনাকে, এতদিন তো নিজে মিউজিক করেছেন, হঠাৎ করে গ্রুপ করার সম্ভাবনা হলো কেন, ইচ্ছা হলো কেন? ইচ্ছা হলো মানে কি, Roman and Baba Bhai called me up, and right off the bat I was so excited because these guys are pretty much legends, and New York, the New Jersey এখন থাকি, it's really hard to come across any project যেখানে you get to when I work with other musicians, it's pretty much like a lonely একটা ব্যাপার. So right off the bat I was really excited, and it's really different, অনেক overwhelming, অনেক যেসব রেকর্ডিং প্রোডাকশনের কাজ এই প্রজেক্টে আমার করতে হইতেছে, আগে মানে কখনো করি নাই, বা everything's a learning experience, and I'm pretty stressed because these guys, they have a lot of expectations for me, and these guys are like off the wall musicians, so their expectations meet kora, it's not very easy. So এটা নিয়ে আর কি, trying to do my best. মিউজিশিয়ান না হলে আপনি কি হতেন ফুয়াদ ভাই? আপনার কি মনে হয়? আপনার ফেভারিট পর্ন স্টার কে? No, actually, I think I'd be I would want to make movies.
That's যৌবন আমার লজ্জা না see আমি ফানি গান বানাই দেখে সবাই আমাকে কমেডিয়ান ভাবে না I would try to আপনাদের তিনজনের জন্য আমার একটা প্রশ্ন। বাংলাদেশে একটা প্রবাদ আছে যে এক গ্রামে দুই মোড়ল থাকে না, বা থাকলে ঝগড়াঝাটি হয়। তো আপনাদের কিরকম কনফ্লিক্ট হচ্ছে? আপনারা যে তিনজনই চারজন মিউজিশিয়ান এখানে বসে আছেন, তো একজন যদিও অনুপস্থিত, তিনজন উপস্থিত মিউজিশিয়ান আপনাদের একসাথে কাজ করতে কি অসুবিধা হচ্ছে, আর সেটা আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন? The thing is that's working out is that আমাদের প্রজেক্টটা বেশ মানে compartmentalized, মানে it's like সবার role is kind of different. I think Babna Bhai brings in basically overall vision of the song, the tune, the lyrics. He's also playing flamenco and classical guitars on the tracks. Then Romel Bhai takes it to the next level. She musical arrangement, the composition, keyboards. Then Russell Bhai definitely comes in with his big kicking guitars. And I guess lastly, I'm in Jitakuk, the CJ percussion, drums arrangement, and mixing, mastering. So there, we're going conflict actually 9. And we have this mutual respect that when it comes to certain decisions, if it's a recording issue, then Romel Bhai sometimes says, you know what, you did better feel karo, take karo, and no pressure from my side. Even though sometimes he doesn't like it, but he's got that blind faith that whatever I'll do is for the better. And same way, Jakon Romel Bhai chord structures or whatever, সব সময় সবার সবকিছু ভালো লাগে না, obviously, right? But you just have to take that, you just gotta take that leap and trust your notes. আরেকটা ব্যাপার যেটা মনে হয় আর কি যে in general, যে কোনো ব্যান্ডে যখন initially start করো, you don't have ego, and then when you get big, every one of them has ego, right? And then they break up. ওইটা খুব important to keep your ego under control. আমাদের মধ্যে what I like is we are all humble. As much as possible we try to stay humble. যে আর রাসেলের সাথে আমার হিস্ট্রি আছে, he has worked well together. তো ওইটা আর কি যে আমাদের এখানে we try to keep our ego থাকে সবারই, but try to keep it in control, and যেটা ফল বলবো যে you take that leap because you have the respect for that person, and just give them that particular section. This is yours. This is your baby. Take care of it. ঠিক তেমনি রাসেল রোমেল আমাদের যেগুলো কম্পার্টমেন্টালাইজ করাতে কনফ্লিক্ট একটু আসলে কনফ্লিক্ট ওয়ার্ডটা is not non-existent in this this is more heavy teamwork. I trust, let's say Babna je kasta korbe, I trust you 100%. I know you will do the best job ever. Fuad je kasta korbe, I trust you 100%. So যেহেতু আমাদের মধ্যে ট্রাস্ট আছে রাসেলকে নিয়ে, and hopefully they trust me also the work I'm doing. So basically আমাদের এই ট্রাস্ট আছে যে we know that that person will do the best job, so we never even think about it. থমকে দাঁড়িয়ে সভ্যতা আধারে ঝড় ঘন ঘটা, আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে প্রান্তর ছুঁয়ে, আবার গর্জনে মেঘের কান্না, কাল ভেঙে নামে আলোর বন্যা, প্রকট দৃষ্টি দয়ার বৃষ্টি শান্তির বর্ণন। সুধী শ্রোতা মণ্ডলী, আমরা চেষ্টা করেছি দূরবর্তী দূরালোপনীর মাধ্যমে কৃত্তিক ফেট এবং জি রকস্টার শুভকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আশা করি আজকের পর্ব আপনাদের খুবই ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি এই পর্বে যথাযথভাবে প্রফেশনালের বাংলা কি প্রফেশনাল থাকতে। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে এপিসোড 3। অলরাইট, সো লাভ, বাই বাই। বাই।